আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আবারও চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা খুবই অ্যামেজিং হবে এই কারণে, আজকে আমরা ক্লাসে বেশিরভাগ রেখেছি হচ্ছে ট্রান্সলেশন। আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু ট্রান্সলেশনের সমস্যা, অর্থাৎ প্রবাদ প্রবচন টাইপের কিছু ট্রান্সলেশন আছে যেগুলো পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। আজকে সেগুলো অ্যারাউন্ড আমরা 50 থেকে 70% রেখেছি, অ্যান্ড কিছু রেখেছি গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, অ্যান্ড দেন সব মিলে আজকের ক্লাসটা খুবই অ্যামেজিং হবে। তো আমরা যে যেখান থেকে দেখছি, আমাদের প্রথম প্রধান এবং একমাত্র কাজ হবে আমরা ক্লাসটা শেয়ার করে দিব, এবং অবশ্যই ক্লাসটা শেয়ার করে ডান লিখে দিব। শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কেয়ার মানে ভালোবাসা কিন্তু শুরু হয়ে যাবে, মানে ক্লাসটাও কিন্তু শুরু হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব আমরা সবাই শেয়ার করে দিই, এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিই। শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। আমি আবার বলছি, আজকের ক্লাসটা একদিক থেকে খুবই অ্যামেজিং হবে, কারণ আজকের ক্লাসে আমরা প্রবাদ প্রবচন টাইপের কিছু ট্রান্সলেশন আছে যেগুলো প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, সেগুলো আমরা রেখেছি। যেহেতু আমাদের ক্লাসের নামই হচ্ছে বারবার পরীক্ষা আসা প্রশ্নের সমাধান, তো সেই প্রশ্নগুলো আমরা রেখেছি। আশা করি আজকের পর থেকে যদি এই প্রশ্নগুলো আসে আপনার আর ভুল হবে না, কারণ আমরা একটু টেকনিক্স দিয়ে পড়বো ইনশাআল্লাহ। আর আজকে যেহেতু ফ্রাইডে, আমি ভাবলাম আমাদের অনেক ভাই বোন আজকে হয়তো ছুটিতে আছেন, যারা বিশেষ করে চাকরি বাকরি করেন, হয়তো আজকে বাসায় আছেন, সেই সুবাদে আজকে হয়তো ক্লাসটা দেখতে পারবেন। আমি যদি এই ক্লাসটা বিকালে নিতাম আপনারা দেখতে পারতেন না। কেন? কারণ বিকালবেলা হয়তো অনেকেই ঘুরতে যাবেন, অ্যান্ড দিস ইজ ভেরি ন্যাচারাল, ঘুরতে যাওয়াই উচিত, ঘোরাও উচিত রিফ্রেশমেন্টের জন্য। তো বিকালে হইলে হয়তো ক্লাসটা দেখতে পারবেন না, এই জন্য কিন্তু আমি কি বলবো, তড়িঘড়ি করে ক্লাসটা কি বলে মানে সেট আপ দিয়ে চলে আসলাম। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, সবাই মেহরবানি করে আমরা শেয়ার করে দিব, এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব, এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব, এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব। যত দ্রুত শেয়ার হবে আমরা তত দ্রুত কিন্তু ক্লাস শুরু করে দিতে পারবো। গতকালকে কারা কারা ক্লাসে ছিলেন, গতকালকের ক্লাস কেমন লেগেছিল একটু জানাবেন। মনে আছে তো না? ইউএম থাকলে ইউএম কেটে দিয়ে এ দিব, অন থাকলে অন কেটে দিয়ে এ দিব, মনে আছে না? অনেকের মনে আছে। গুড। এই তো শেয়ার ডান লিখে দিয়েছেন, গুড। মোশারফ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। শুক্লা শেয়ার ডান, পদ্মাবতী সবাই শেয়ার করে ডান লিখে দিই। আমি নামটা পড়ে শুনিয়ে দিচ্ছি, সবাই শেয়ার করে ডান লিখে দিই। প্রিয় ভাই বোন আমার, দেরি করা যাবে না, যত দ্রুত শেয়ার হবে আজকের এই ক্লাস আপনাদের জন্য। আজকের এই ক্লাস প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, ইউনিভার্সিটি, মেডিকেল নার্সিং সবার জন্য। সো সবাই আমরা দ্রুত করে দিব, যেহেতু আজকে জুম্মাবার, দেরি করা যাবে না। আমরা উইদিন 12টার মধ্যে ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ, যেন আমরা ঠিক টাইম মতো নামাজ পড়তে যেতে পারি। গুড। ইমরান নাজির শেয়ার ডান লিখে দিয়েছেন আমাদেরকে। শুক্লা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। শুক্লা পিকে, রংচার মেহেদি, মোশারফ হোসেন, পদ্মাবতী, ইমরান নাজির, হাবিব, হাসিব, আমিয়া, আচ্ছা, তমা আক্তার, অনেক সুন্দর নাম মাশাআল্লাহ। মুনিয়া অনেক ধন্যবাদ। শুক্লা পিকে, গতকালকের ক্লাস অসাধারণ ছিল, থ্যাংক ইউ সো মাচ। শিউলি আক্তার শেয়ার ডান লিখে দিয়েছেন আমাদেরকে। মহসিন আলী, ওকে, অনেক ধন্যবাদ। বেল্লাল হোসেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। তমা আক্তারকে অনেক ধন্যবাদ। পদ্মাবতীকে অনেক ধন্যবাদ, শেয়ার ডান লিখে দিয়েছে আমাদের। 4টা শেয়ার করে দিয়েছে মোশারফ ভাই। গতকালকে ম্যানেজার সাহেব একটু কমেন্টে নামটা লিখে দেন তো, আমার মনে নাই। গতকালকে আমাদের সর্বোচ্চ শেয়ারকারী যে ভাই অথবা বোন পুরস্কার পেয়েছে, তার নামটা একটু ঘোষণা করে দেন, যেন আজকেও সর্বোচ্চ শেয়ারকারী পুরস্কার পেয়ে যায় ইনশাআল্লাহ। সর্বোচ্চ শেয়ারকারীর নামটা একটু জানাই দেন। সর্বোচ্চ শেয়ার করেছে যে, তার নামটা একটু জানিয়ে দেন প্লিজ। সর্বোচ্চ শেয়ারকারী প্লিজ সর্বোচ্চ শেয়ারকারীর নামটা একটু জানিয়ে দিতে হবে। সর্বোচ্চ শেয়ারকারীর নামটা একটু জানিয়ে দিতে হবে, গতকালকে যে সর্বোচ্চ শেয়ার করেছে। সো প্রিয় ভাই বোন, আবার প্রতিদিন আপনারা সবাই শেয়ার করে দিবেন, আর শেয়ার করে দিলে যেটা হবে, ক্লাসটা আজীবনের সম্পত্তি হয়ে আপনার কাছে থেকে যাবে। আপনার যখন মন চায় তখনই আপনি চাইলেই দেখতে পারবেন, আর শেয়ার করা না থাকলে কিন্তু ক্লাসটা হারিয়ে যাবে, চাইলেও আর দেখতে পারবেন না। এই জন্য আমরা অবশ্যই শেয়ার করে রেখে দিব, এবং অবশ্যই কি করবো ভাইয়া, শেয়ার করে রেখে দিব, অবশ্যই শেয়ার করে রেখে দিব। স্যার ভয়েস নারেশনের উপর একটা ক্লাস দেন। যান আসাদুজ্জামান আসাদ ভাইয়া, কথা দিলাম যদি আল্লাহ বাঁচায় রাখেন ইনশাআল্লাহ, ভয়েস নারেশনের উপর আপনার জীবনের সেরা একটা ক্লাস পর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এই ক্লাসের পর আশা করব ভয়েস নারেশনে আপনাকে আটকে দিতে পারবেন না। ইভেন ভয়েস নারেশন থেকে প্রশ্ন আসলে আপনার সর্বোচ্চ সময় লাগবে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। সত্যি বলছি, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সবাই যেহেতু শেয়ার করে ডান লিখে দিয়েছেন, আমরা দেরি করবো না, এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমরা বলেছিলাম লাইভ শুরু করার 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে দেবো। লাইভ শুরু করার 1 মিনিটের মধ্যে আমরা কি করবো ভাইয়া, ক্লাস শুরু করে দেবো। যেহেতু সবাই শেয়ার ডান লিখে দিয়েছেন, আমরা দেরি করবো না, এখনই ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। রিমোট
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ওকে প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আজকে আমরা যে প্রশ্নগুলো রেখেছি তাদের মধ্যে প্রবাদ প্রবচন টাইপের কিছু ট্রান্সলেশন আসে যেগুলো বারবার পরীক্ষায় আসে, আমরা ভুল করি। আজকের পর আর ভুল হবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। The man is great trouble. This is very important question. You have to remember it all the time. The man is in great trouble. The man is in great trouble. ভাই আপনাদেরকে একটা সিস্টেম শিখিয়েছিলাম যে প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে প্রিপোজিশনের পরে সঙ্গী থাকতে হবে। তো প্রিপোজিশনের পরে সঙ্গী থাকে চারটা, সাধারণত চারটা সঙ্গী থাকে, নাউন এবং নাউন সমতুল্য যেগুলো রয়েছে সেগুলো, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, প্রোনাউন। সো এর মধ্যে খেয়াল করে দেখেন এই যে এখানে একটা সঙ্গী আছে গ্রেট ট্রাবল। এই গ্রেট ট্রাবল হচ্ছে যে গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্রাবল হচ্ছে নাউন, এই দুইটা মিলে হয়ে গেছে একটা নাউন ফ্রেজ। তার মানে সঙ্গী আছে, ইন এখানে প্রিপোজিশন, ইজ এখানে ভার্ব হয়ে গেছে, মেন এখানে হয়ে গেছে নাউন, আর এই দা হয়ে গেছে আর্টিকেল। রিমোট ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। আপনি যখনই যে কোনো কিছু পড়েন না কেন এটা একটু যদি ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহকারে পড়েন তাহলে দেখবেন আপনাকে আর আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। জাস্ট একটু ব্যাখ্যা সহ পড়বেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ওয়ার্ড জেনে জেনে যখন পড়বেন তো যে লাভটা হবে, পরীক্ষায় কোথায় থেকে প্রশ্ন আসবে আমরা কিন্তু কেউ জানি না। যে কোনো জায়গায় যে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দিয়ে বলবে এটা কোন পার্টস অফ স্পিচ। এই জন্য ভাই আপনি যখন প্রত্যেকটা ওয়ার্ড একটু চিন্তা করে করে পড়বেন ইনশাআল্লাহ, তো দেখবেন যে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। যেখান থেকে প্রশ্ন করুক আপনাকে আটকাতে পারবে না। ধাম করে প্রশ্ন চলে আসলো গ্রেট শব্দটা কোন পার্টস অফ স্পিচ, চলে আসতেই পারে। ট্রাবল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, আপনি তো বলবেন স্যার ট্রাবল মানে তো সমস্যা, সমস্যা মানে প্রবলেম, প্রবলেম মানে তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে তো নাউন, দূর এটা মনে হয় এবার দূর উল্টাপাল্টা দিয়ে চলে আসবে। আমরা সিস্টেমেটিক্যালি জেনে গেলাম এবার এটা অ্যাডজেক্টিভ আর এটা কি ভাই নাউন, বাস। যাই হোক, সো আমাদের জানার বিষয় এটা না, আমাদের জানার বিষয় হচ্ছে ভাই এই অর্থটা কি। প্রচুর আসিত একটা প্রশ্ন এবং আবার আসবে। 10 থেকে 20 গ্রেডের পরীক্ষায় 5 নাম্বার থাকে। কয় নাম্বার? 5 নাম্বার থাকে ভাই, 5 মার্ক থাকে ভাই 10 থেকে 20 গ্রেডের পরীক্ষায় 5 মার্ক থাকে। আর নিবন্ধনে থাকে কত মানে জানেন? নিবন্ধনে একবার 12টা আসছে ট্রান্সলেশন থেকে। কয়টা? আরে ভাই 12টা প্রশ্ন আসছে একবার, 12টা। এত গুরুত্বপূর্ণ জিনিস আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। যাই হোক, এটার মানে হচ্ছে ভাই গ্রেট ট্রাবল মানে হচ্ছে ভাই মহাসংকট। কি সংকট ভাইয়া? মহাসংকট। তাহলে মহাসংকট নাই কাটা, মহাসংকট নাই কাটা, মহাসংকট নাই, তার মানে একটা অপশন আছে মহাসংকট। তাহলে লোকটা মহাসংকটে পড়েছে। দ্য ম্যান ইজ ইন গ্রেট ট্রাবল, লোকটা মহাসংকটে পড়েছে। আমি মহাসংকটে পড়েছি, তখন কি হবে? আই এম ইন গ্রেট ট্রাবল, আই এম ইন গ্রেট ট্রাবল, আমি মহাসংকটে পড়েছি। সে মহাসংকটে পড়েছে বা মহা বিপদে পড়েছে, হি ইজ ইন গ্রেট ট্রাবল। একটু মনে রেখেন, কাজে লাগবে, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এই প্রশ্নটা খুবই অ্যামেজিং, আমি দেখি এটা কে পারে না, কেউ পারে নাকি? দ্রুত দ্রুত সবাই চেষ্টা করেন, খুবই অ্যামেজিং। এবং এই প্রশ্ন থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো যেটা আমাদের জীবনে অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। দ্রুত, আমি আগেই বলেছি আজকে আমরা সেই সমস্ত প্রশ্ন রেখেছি যেগুলো বারবার পরীক্ষা এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা আজকে প্রবাদ প্রবচন টাইপের যে ট্রান্সলেশনগুলো রয়েছে সেগুলো রেখেছি যেগুলো বারংবার পরীক্ষায় আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই তো গুড। অনেকে বলতেছে স্যার বৃষ্টি শুরু। সবাই চেষ্টা করেন ভাইয়া, এই হবে গুড। আপনার তো অনেক ভালো পারেন, গুড। সুমাতার উত্তর দিয়েছেন, বৃষ্টি উত্তর দিয়ে দিয়েছেন, আলামিন ইমরান উত্তর দিয়ে দিয়েছেন, হাসান মাজিদুল, ওকে গুড। আমাদের অনেক ভাই বোন উত্তর দিয়ে দিয়েছেন ভাইয়া, ওকে। অনেকে বলছে ভাই বৃষ্টি শুরু হবে, বৃষ্টিপাত শুরু হবে, অনেকে বর্ষাকাল এসেছে, অনেকে বলতেছে বর্ষাকাল শুরু হয়েছে। আপনারা অনেক ট্যালেন্ট আলহামদুলিল্লাহ, সবাই চেষ্টা করেছেন, এই জন্য ধন্যবাদ। খেয়াল করে দেখেন ভাইয়া, এখানে একটা ছোট্ট বুদ্ধি শিখিয়ে দিই প্রিয় ভাই বোন আমার। দেখেন ভাইয়া, রেইন, RAIN, এই যে রেইন শব্দের অর্থ হচ্ছে ভাইয়া বৃষ্টি। এমন আরো অনেকগুলো ওয়ার্ড আছে, খেয়াল করে দেখেন। ওয়াটার মানে হচ্ছে ভাইয়া, দেখেন এই যে ওয়াটার, এই ওয়াটার শব্দের অর্থ হচ্ছে ভাইয়া পানি। ওয়াটার শব্দের অর্থ পানি। কিন্তু আপনি যখনই বলবেন যে ভাইয়া ওয়াটার্স অর্থাৎ ওয়াটারের সাথে এস দিবেন, তখন সেটা কিন্তু আর পানি না, তখন সেটা হয়ে যাবে জলাশয়। সো খেয়াল করে দেখেন ভাইয়া, মনোযোগ প্লিজ। আজীবনের সম্পদ হবে, আমরা লিখে রাখবো প্রিয় ভাই বোন আমার। ওয়ার্ক মানে কি ভাইয়া? আমরা সবাই জানি কাজ, কিন্তু যদি প্রিয় ভাই বোন আমার আমি বলি ওয়ার্কস, তখন সেটা হয়ে যাবে ভাই সাহিত্যকর্ম। এগুলো প্রচুর আসে। দ্য লিটারেসি ওয়ার্কস অফ শেক্সপিয়র, হ্যাঁ, সাহিত্যকর্ম। তার মানে আনকাউন্টেবল নাউনের সাথে সাধারণত এস বাই এস হয় না। যদি এস বাই এস যুক্ত করা হয়, কিছু নাউন আছে তাদের নতুন একটা ওয়ার্ডের জন্ম হয় বা নতুন একটা শব্দ তৈরি হয়। তাহলে ওয়াটার মানে পানি, কিন্তু ওয়াটার্স মানে জলাশয়। যারা প্রথম জানলাম কমেন্টে লিখবো ফার্স্ট, যে ভাইয়া ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ যে ওয়াটার্স মানে জলাশয়, ওয়ার্ক মানে কাজ, ওয়ার্কস মানে সাহিত্যকর্ম। এটা মোটামুটি আমরা সবাই জানি। এইখানে খেয়াল করে দেখেন ভাই, রেইন মানে বৃষ্টি,
কিন্তু এই রেইন কিন্তু আনকাউন্টেবল নাউন। নাউন চিন্তা করলে আনকাউন্টেবল নাউন, আবার রেইন ভার্বও হইতে পারে। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। তাহলে রেইন আমরা যদি নাউন চিন্তা করি তাহলে রেইন অর্থ কি ভাইয়া? বৃষ্টি। কিন্তু এই রেইনের সাথে যখন আপনি এস দিয়ে ফেলবেন প্রিয় ভাই বোন আমার, তখন কিন্তু সেটা আর বৃষ্টি না, তখন সেটা দিয়ে বোঝায় বর্ষাকাল। বর্ষাকাল। ভাই আজকে যারা প্রথম জানলেন কমেন্টে অবশ্যই ফার্স্ট লিখবেন। আমি আবার বলছি, আজকের ক্লাসে আমরা এমন কিছু প্রশ্ন রেখেছি যেগুলো বারবার আসে এবং আবার আসবে। সো শেষ পর্যন্ত ক্লাস করবো এবং অবশ্যই শেয়ার করে রেখে দিব, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। দেখেন ভাইয়া, রেইন মানে বৃষ্টি, এটা আমরা সবাই জানতাম, কিন্তু রেইনের সাথে একটা এস দিলে, যদিও আমরা জানি যে রেইন তো আনকাউন্টেবল নাউন স্যার, এটার সাথে তো আর এস যুক্ত করা যায় না। হ্যাঁ যায় না, ঠিক আছে, কিন্তু রেইনের সাথে যুক্ত করলে নতুন একটা ওয়ার্ডে জন্ম হয়, তখন তার অর্থ হয়ে যায় বর্ষাকাল। আজকে যারা প্রথমবার জানলাম তারা লিখবো ভাইয়া প্রথমবার আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ। দ্রুত কমেন্টে দ্রুত। এই তো আমাদের খালেদা প্রথমবার জেনেছে, সুহেল ভাইয়া প্রথমবার, গুড। এই জন্যই বলি যে ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। তো খেয়াল করে দেখেন, এখানে যেহেতু রেইনস বলছে, রেইনস, তাইলে এটা বৃষ্টি না, তাহলে বৃষ্টি আছে কাটা, বৃষ্টি আছে কাটা, রেইনস মানে বৃষ্টি না। সবাই কি করবে? ধুমায় আনসার করবে, আল্লাহ বৃষ্টি, আল্লাহ বৃষ্টিপাত। কেন? জন্মের পর থেকে পড়ে আসছে রেইন মানে বৃষ্টি, কিন্তু আমরা জেনে গেছি রেইন মানে বৃষ্টি না প্রিয় ভাই বোন আমার। যাই হোক, তাহলে এখানে বলা হচ্ছে এই যে স্যাটিন, এই স্যাটিন মানে কি ভাইয়া? স্যাটিন মানে শুরু হওয়া, স্যাটিন মানে শুরু হওয়া। তাহলে রেইনস যদি হয় বর্ষাকাল, স্যাটিন মানে শুরু হওয়া, তাহলে বর্ষাকাল শুরু হয়েছে, তাহলে বর্ষাকাল আছে কিন্তু শুরু হওয়া নাই, তার মানে এটা কাটা। বর্ষাকাল আছে, শুরু হওয়া আছে, বর্ষাকাল আছে, শুরু হওয়া আছে, বর্ষাকাল আছে, শুরু হওয়া আছে, তার মানে আনসার হবে ডি। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, কলিজার টুকরা মানিকেরা। ক্লাস কি ভালো লাগতেছে? রেগুলার ক্লাস করবো তো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। এই জন্যই ভাই বলি যে রেগুলার ক্লাস করবেন ইনশাআল্লাহ, তাহলে অনেক কিছু জানতে পারবেন। একটু লিখে রাখেন ভাইয়া, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, লিখে রাখবেন ইনশাআল্লাহ। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমরা 6টা ওয়ার্ড সম্পর্কে জানলাম। ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে। 2 নম্বরটা ক্লিয়ার হলে লিখবো টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, সাডেনলি হি বিগান টু ওয়েপিং, সাডেনলি হি বিগান টু ওয়েপিং। আমরা আজকে ট্রান্সলেশন নিয়ে কাজ করব। প্রবাদ প্রবচন টাইপের কিছু ট্রান্সলেশন আছে যেগুলো বারবার পরীক্ষা আসে, সেগুলো আজকে নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, সাডেনলি হি বিগান টু ওয়েপিং। তো এখানে খেয়াল করে দেখেন, কান্না, ওয়েপিং মানে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, এই টাইপের আর কি। যাই হোক, তো ফুপিয়ে ফুপিয়ে কখন কাঁদে? যখন মানুষ জোরে জোরে কান্না করতে না পারে তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। অনেক রাগ করলে, অনেক বেশি কষ্ট পেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, একা একা কাঁদে, মনে মনে কাঁদে। যাই হোক, তো সেটা কথা না, কথা হচ্ছে এখানটাতে দেখেন সব জায়গায় কিন্তু কান্না আছে, কান্না আছে, কান্না আছে, কান্না আছে। আপনি কোনটা নেবেন? হ্যাঁ, এখানে খেয়াল করতে হবে। দেখেন সাডেনলি মানে হঠাৎ, সব জায়গায় হঠাৎ আছে, হঠাৎ আছে। হি মানে সে, সব জায়গায় সে আছে, সে আছে, সে আছে। তার মানে এইটুকুর মধ্যে কোথাও কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু এই জায়গাটাতে, শুরু করলো, শুরু করেছে, শুরু করে। তাহলে দেখেন, এই যে শুরু করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শুরু করলো পাস্ট ইনডিফিনিট টেন্স, শুরু করে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে খেয়াল করছেন, শুরু করেছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কি ভাইয়া? পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স। আর শুরু করলো ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আপনাকে জাস্ট ভার্বটা দেখে চিন্তা করতে হবে এখানে আসলে কি হবে। সেই যে বিগান, এই বিগেন শব্দটার প্রেজেন্ট ফর্ম হবে বেগিন। বেগিন মানে শুরু করা, বেগিন মানে কি ভাইয়া? শুরু করা। কারণ এই বিগেন শব্দটা আসলে একটু একটু দুষ্টু টাইপের একটা ওয়ার্ড। আমরা এটার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম চিনতে একটু ভুল করি, মানে বোঝা যায় না যেটা কোনটা যে প্রেজেন্ট আর কোনটা পাস্ট। যাই হোক ভাই, বলে দিলাম বেগিন, এই যে যেটাতে বেগিন আছে, বেগিন মানে আই আছে, সেটা হচ্ছে ভাই প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে ইনশাল্লাহ। আর এইটাকে যদি আমরা পাস্ট টেন্স বানাই ফেলি তখন সেটা হয়ে যাবে বিগান। তাহলে বিগান হচ্ছে ভাইয়া V2 বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা। ইয়েস, শুরু করলো, এটা পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে, তার মানে আনসার হবে বি। হঠাৎ সে কাঁদতে শুরু করলো, হঠাৎ সে কি ভাইয়া? কাঁদতে শুরু করলো। হঠাৎ সে কি করলো ভাইয়া? কাঁদতে শুরু করলো। এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর আসে 10 থেকে 20 মার্কের পরীক্ষায়। এই ছোট ছোট ট্রান্সলেশন বা প্রবাদ প্রবচন টাইপের যে ট্রান্সলেশন আছে, এখান থেকে 5 মার্ক থাকে, 5 মার্ক ভাইয়া, 5 মার্ক থাকবেই থাকবে। প্রিপোজিশন থেকে 5 মার্ক, আর্টিকেল থেকে 5 মার্ক, রাইট ফর্ম, ভার্ব, সেন্টেন্স কারেকশন, এগুলো মিলে থাকে 5 মার্ক। এই টোটাল 20 মার্ক 10 থেকে 20 মার্কের পরীক্ষায় লিখিত আসে। এরপরে নিবন্ধনে প্রায় 5টা 6টা 7টা 8টা 10টা 12টা আসে। ওকে ফাইন। এই যে দেখেন ভাই, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু খুব কঠিন না। হ্যাঁ, এই প্রশ্নগুলো কেন বারবার পরীক্ষায় আসছে জানেন? ছোট্ট প্রশ্ন কিন্তু একটু ভেজাইল্লা, অনেকেই পারে না, ভুল করে, সেই জন্যই কিন্তু বারবার আসছে। দেখেন এইখানটাতে যে প্রশ্নটা, পাখিরা কি গান, পাখিরা কি, পাখিরা কি, দেখেন সব জায়গায় কিন্তু পাখিরা কি আছে, তাহলে এইটুকুর মধ্যে কোনো পার্থক্য নাই।
এখন প্রশ্ন হচ্ছে যে কি বলে, কিরপিং বলেন অথবা চিপরিং বলেন, যাই বলেন না কেন, এটার অর্থ হচ্ছে ভাইয়া কিচির মিচির করা। কি করা? কিচির মিচির করা। তো যখনই আপনি এটার অর্থ জেনে ফেলবেন যে এই ছোট্ট একটা ওয়ার্ডের অর্থ হচ্ছে কিচির মিচির করা, তো খেয়াল করে দেখেন কিচির মিচির নাই মানে কাটা, কিচির মিচির নাই মানে কাটা। দুইটা অপশন মুহূর্তের মধ্যে, হাওয়া হাওয়া ওরে হাওয়া। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এই যে আমাদের ছোট ছোট ক্লাসগুলো রেগুলার করলে কিন্তু আপনি ছোট ছোট ওয়ার্ডসগুলো সম্পর্কে জেনে যেতে পারবেন। তারপর দেখেন ভাইয়া কিচির মিচির করেছিল, করেছে। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, করেছে মানে ছাছেন, মানে এই টাইপের মিন করলে বাংলায় সেটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট কি ভাইয়া? আমি কাজটা করেছি, সে করেছে, তুমি করেছো, আপনি করিয়াছেন, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হয়। কিন্তু এখানে কি বলছে ভাইয়া? ওয়ার। তার মানে এখানে পাস্ট ফর্ম বোঝাচ্ছে। কোন ফর্ম ভাইয়া? পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্মে কি করেছে হয় না? তাহলে কি হবে ভাইয়া? করেছিল হবে। কি হচ্ছে? করেছিল। তাহলে ওয়ার দ্য বার্ডস ক্রিপচিং, তার মানে পাখিরা কি কিচিরমিচির করেছিল বা করছিল, এই হচ্ছে ব্যাপার। ইয়েস, হ্যাঁ, চার্পিং। গুড, থ্যাংক ইউ সো মাচ। তো এটা কিন্তু আবার কেউ ক্রিপিং বলেন না ভাইয়া, উচ্চারণটা হবে চার্পিং। ঠিক আছে, ওকে ফাইন। তারপর দেখেন হি ইউজ টু কাম হিয়ার এভরি উইক। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রচুর আসিত প্রশ্নের মধ্যে আমরা এটা পেয়েছি। আমি আগেই বলেছি যে সমস্ত প্রশ্নগুলো বারবার আসে সেইগুলো কিন্তু আমরা আসলে আলোচনা করার চেষ্টা করি এবং আবার আসবে ইনশাল্লাহ। তো প্রচুর আসিত প্রশ্নের মধ্যে এটাও একটা। এইখানটাতে যে ঝামেলা হয় ভাইয়া, এই ঝামেলাটা হচ্ছে ভাই এই যে ব্যাপারটা, এই যে ইউজ টু। শুধু যদি আপনি জানেন যে ভাই ইউজ টু মানে কি, তাহলে এই প্রশ্নের উত্তর মানে আপনি আনসার করতে পারবেন 1 সেকেন্ডে। কয় সেকেন্ড? 1 সেকেন্ডে। মনে রাখেন, অতীতে কোনো একটা কাজ কেউ যদি রেগুলার করতো বা অতীতের কোনো অভ্যাস বোঝানোর জন্য সাধারণত ইউজ শব্দটা ব্যবহৃত হয়। তাহলে আমি যদি বলি আই ইউজ টু সুইম, তার মানে আমি সাঁতার কাটতাম, আমি সাঁতার কাটতাম। ঠিক আছে, আমি সাঁতার কাটতাম। আমি যদি বলি আই ইউজ টু ইট ফুসকাস, তাহলে অর্থ হয়ে যাবে আমি রেগুলার ফুচকা খেতাম, রেগুলার ফুচকা খেতাম। আর আমি যদি বলি আই ইউজ টু কাম অথবা হি ইউজ টু কাম, মানে সে, তাহলে অর্থ হয়ে যাবে সে রেগুলার আসতেন, সে রেগুলার কি ভাইয়া? আসতেন। আই ইউজ টু গো, আমি রেগুলার যেতাম। আমি যদি বলি যে আই ইউজ টু গো, তাহলে আমি রেগুলার যেতাম। তাহলে খেতাম, কাটতাম, আসতেন, যেতাম, এই টাইপের একটা ওয়ার্ডস বহন করে। তাহলে এখানে যেহেতু কাম আছে, তাহলে কাম মানে কি? খাওয়া, আসা, কাটা, যাওয়া, কোনটা? ইয়েস, আসা। তার মানে যেহেতু হি আছে তাহলে আসতেন, আসতেন নাই মানে কাটা, আসতেন নাই কাটা, আসতেন নাই মানে কাটা। তার মানে আনসার হবে বি, তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন। এটা কিন্তু তার একটা হ্যাবিট ছিল, রেগুলার মানে কোন একটা কাজ বোঝায় আর কি, যেটাকে আমরা হ্যাবিট বলি। আমি রেগুলার জিমে যেতাম, আমি রেগুলার সাঁতার কাটতাম, আমি রেগুলার ব্যায়াম করতাম, অথবা সে রেগুলার, তিনি রেগুলার ব্যায়াম করতেন, তিনি রেগুলার ফুচকা খেতেন, তিনি রেগুলার এখানে আসতেন, তিনি রেগুলার এখানে আসতেন। অতীতের কোনো অভ্যাস মিন করার জন্য প্রিয় ভাই বোন আমার এটা হয়। ক্লিয়ার ইনশাল্লাহ? প্রচুর আসে এবং আবার আসবে ইনশাল্লাহ। শুধু মনে রেখেন, শুধু ইউজ টু দিয়ে আপনি আনসারটা করতে পারবেন। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, হি স্টার্টস ফর লন্ডন টুনাইট। সহজের মধ্যে খুবই কঠিন একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর করতে গিয়ে অনেক পোলাপান বেগাচায় খেয়ে যায়, কিন্তু আমরা পারবো ইনশাল্লাহ। আজকের বার কখনো ভুল হবে না। এখানে কিছু ব্যাপার ভাই বলে রাখি আপনাদেরকে। টুনাইট, যে টুনাইট, তারপরে দেখেন নেক্সট টুনাইট, তারপরে আছে টুমরো, তারপরে হচ্ছে নেক্সট দিয়ে যেটা থাকে, নেক্সট ডে হইতে পারে, নেক্সট ডে না, নেক্সট উইক হইতে পারে, নেক্সট মান্থ হইতে পারে, নেক্সট ইয়ার হইতে পারে। এরকম যদি থাকে ভাইয়া, সেই ধরনের বাক্যকে বলা হয় নিয়ার ফিউচার। কি বলা হয় ভাইয়া? নিয়ার ফিউচার বা ফুটুরি, নিয়ার ফিউচার টাইপের সেন্টেন্স। তাহলে টু নাইট থাকলে, টুমরো থাকলে, নেক্সট থাকলে, মানে নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট ইয়ার থাকলে এরকম হয়, এগুলোকে নিয়ার ফিউচার টাইপের বাক্য বলা হয়। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, আমরা এখানটাতে অনেকেই ভুল করি। তো খেয়াল করে দেখেন, যেহেতু টু নাইট বলছে, তাহলে নিয়ার ফিউচার অর্থাৎ নিকট ভবিষ্যৎ বোঝায় আর কি। তাহলে ভবিষ্যতে কি যায়, দেখেন ভবিষ্যতে কি যায়, দেখেন আমি একটা ছোট্ট বুদ্ধি শিখে দিই, তাহলে 1 সেকেন্ডে এটা আনসার করতে পারবেন। সেটা হচ্ছে ভাইয়া, ভবিষ্যৎ বা ফিউচার টেন্সে সাধারণত বাংলায় যেটা থাকে সেটা হচ্ছে ব, বে, বা, বেন। একটু লিখে রাখেন বেয়া, সারা জীবনের সম্পদ হবে প্লিজ। ফিউচার টেন্স কেমনে চিনবেন, বাংলায় ফিউচার টেন্স কেমনে চিনবেন? ব, বে, বাবেন। বাংলা ক্রিয়া শেষে বা মানে ভার্বের শেষে থাকবে ব, বে, বাবেন। আমি আসবো, সে আসবে, তুমি আসবা, আপনি আসবেন। আমি আগামীকালকে আসবো, সে আগামীকালকে আসবে, তুমি আগামীকালকে আসবা, আপনি আগামীকালকে আসবেন। তাহলে ববে বাবেন, ববে বাবেন মানে ববে বসিয়ে ভাবিবেন।
ঠিক আছে ইনশাল্লাহ। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, যেহেতু টু নাইট আছে, এগুলো থাকলে নিয়ার ফিউচার হয়, নিয়ার ফিউচার মানে হচ্ছে ববে বাবেন, তাহলে খেয়াল করে দেখেন একটা ববে বাবেন থাকবে, তাহলে ববে বাবেন নাই মানে কাটা, ববে বাইবেন নাই মানে কাটা, ববে বাবেন নাই মানে কাটা। এই যে দেখেন, এই যে কম স্পষ্ট দেখা যাচ্ছে ববে, তার মানে কি ভাইয়া, সে রওনা হবে, সে আজ রাতে কি হবে, রওনা হবে। তাহলে স্টার্ট ফর মানে হচ্ছে ভাইয়া রওনা হওয়া, লন্ডন মানে লন্ডনে, টু নাইট মানে হবে, তাহলে সে আজ রাতে লন্ডনে রওনা হবে, তার মানে আনসার হবে ডি। আনসার কি হবে ভাইয়া, ডি। ক্লিয়ার? এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলো রেগুলার করেন করেন করেন, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। এই জন্য প্রত্যেকদিন যখন ক্লাস করবেন, আরে অল্প অল্প করেই তো, বৃষ্টির ফোঁটা কি একসাথে 1 লাখ পরে, মানে ফোঁটা কিন্তু একটা একটা করেই পড়ে, একটা একটা ফোঁটা পরে পরে কিন্তু বন্যা হয়ে গেছে কয়েকদিন আগে, তাই না বলেন? কি বিশাল বন্যা, কত মানুষের ক্ষতি হয়ে গেছে। এই জন্য ভাইয়া অল্প অল্প করেই কিন্তু ওই যে বলে না, বিন্দু বিন্দু কি বলে, ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই প্রতিদিন আপনি অল্প অল্প করে ক্লাস করতে 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 একটা সময় দেখবেন আল্লাহ চান তো অনেক নলেজ আপনার মধ্যে জমা হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। একটা সময় দেখবেন আপনি আলহামদুলিল্লাহ অনেক কিছু জানেন, অনেক কিছু পারেন, অনেক অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। এই জন্য বলি যে ভাই রেগুলার ক্লাসগুলো করেন করেন করেন, মনে রেখেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা যাদের ক্লিয়ার ভাইয়া 6 নাম্বার কি লিখেন ভাইয়া, 6K আলহামদুলিল্লাহ, 6K আলহামদুলিল্লাহ। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ইন্টারোগেটিভ বানাইতে হবে। আহারে স্যার, এটা কোনো প্রশ্ন? সে একজন সৎ মানুষ, এটাকে ইন্টারোগেটিভ বানাইতে হবে। সে একজন সৎ মানুষ, এটাকে কি বানাইতে হবে, ইন্টারোগেটিভ বানাইতে হবে। সো ভাই আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দিই, ইন্টারোগেটিভ বানাইলে সেটা শুধু ইন্টারোগেটিভ হয় না, সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়। নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। অর্থাৎ কোনো একটা অ্যাসার্টিভ বাক্যকে বা অ্যাফার্মেটিভ বাক্যকে আপনি যখন ইন্টারোগেটিভ বানাবেন, সেটা শুধু ইন্টারোগেটিভ হয় না, সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়। নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে নেগেটিভ মানে কি আমরা জানি, দেখেন একটা মজার ব্যাপার আছে এখানে। ইন্টারোগেটিভ দেখেন, অ্যাসার্টিভ বাক্য মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আর ইন্টারোগেটিভ বাক্য মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। খেয়াল করে দেখেন, তাহলে এখানে প্রত্যেকটাতে আগে ভার্ব আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো খুব ভালো, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে, এই যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে ভার্বটা কি ভাইয়া, ইজ আছে বা বি ভার্ব আছে, তাহলে আপনি এখানে ডাস কেন দিলেন? ডাস কেন দিলেন আপনি এখানে? আরে পাগলা, এখানে তো ভার্ব আছে বি ভার্ব, আপনি ডাস কই থেকে বললেন এখানে? সৎ মানুষ হওয়া এটা কি কাম? এটা তো কোনো কাজ না, এটা তার একটা বর্ণনা করতেছে, তার ব্যাপারে একটা কথা বলতেছে। যাই হোক, ডাজ হবে না, এটা বুঝলাম। তারপর দেখেন, এই যে ইজ হি অ্যান অনেস্ট ম্যান, আপনি যদি বলেন ইজ হি অ্যান অনেস্ট ম্যান, তাহলে এটা প্রশ্ন হয়ে গেল, সে কি সৎ মানুষ? তার মানে কি সে অসৎ? তাহলে বাক্য ভুল হয়ে যাচ্ছে। আমরা বলছিলাম ভাইয়া নেগেটিভ হবে বাক্যটা, ইন্টারোগেটিভ হবে পাশাপাশি নেগেটিভ হবে, তাহলে অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ হবে, তার মানে এখানে নট না থাকলে এখানে নট দিতে হবে, তাহলে এখানে নট নাই, এখানে নট দিতে হবে, তাহলে ইজের পরে একটা নট লাগবে, নট লাগবে, নট লাগবে। তাহলে ইজ নট হি অ্যান অনেস্ট ম্যান, সে কি সৎ মানুষ না? হ্যাঁ, সে তো সৎ মানুষ, বুঝছেন? সে কি ভালো মানুষ না? এর অর্থ সে তো ভালো মানুষ, তাই না? এই হচ্ছে ব্যাপার, তার মানে আনসার হবে সি। এই সহজের মধ্যেই কঠিন কঠিন প্রশ্নগুলো চলে আসে, আমরা আসলে দাম দিই না। দাম না দিলে যে দাম দেয় না সে বিপদে পড়বে, যারা দাম দিবে তারা পারবে ইনশাআল্লাহ। এই জন্য রেগুলার ক্লাস করা উচিত। ছোট ছোট জিনিস জানতে জানতে একটা সময় দেখবেন আলহামদুলিল্লাহ আপনি অনেক কিছু শিখে গেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আবার বলছি, কোন একটা অ্যাফার্মেটিভ বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, যেমন এই বাক্যটা অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে এই বাক্যে কোনো নট নাই, কেমন? নট না থাকলে এই ধরনের বাক্যকে ইন্টারোগেটিভ বানাইতে হলে ওই বাক্যে নট দিতে হবে। কি দিতে হবে? দেখেন, নট দিতে হবে। কেমনে আনসার করা যায় খেয়াল করে দেখেন, ছোট্ট জিনিস কিন্তু বুদ্ধি থাকলে কত সহজ। তাহলে এখানে কোনো নট নাই, নট না থাকলে এখানে নট দিতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, এখানে নট নাই মানে এই অপশন কাটা, এই অপশনে নট নাই মানে কাটা। আরেকটা স্টাইল দেখাইলাম আর কি, প্রশ্ন কেমনে বানায়। তাহলে আনসার করা যায় বিভিন্ন স্টাইলে। একটা স্টাইল দেখাইলাম ওইটা, আর একটা স্টাইল দেখাইলাম আমরা এটা। এই যে এখানে নট নাই, এখানে নট নাই কাটা, এখানে নট আছে, এখানে নট আছে, কিন্তু এখানে বিভার আছে ইজ, এখানে ডাস কেন দিলেন? তার মানে আনসার সি। তাহলে আমরা দুইটা স্টাইল আনসার করে দেখাইলাম। এভাবে আসলে প্রশ্নগুলো বানাই। এই জন্য বলি রেগুলার ক্লাসগুলো করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। হি হ্যাজ অনলি আ ফিউ বুকস, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। খেয়াল করে দেখেন, বলা হচ্ছে হি হ্যাজ অনলি আ ফিউ বুকস, তার কিছু বই আছে, তার অল্প কিছু, তার মাত্র কিছু বই আছে। তো আমরা একটা বুদ্ধি শিখেছিলাম আপনাদেরকে, দেখেন অনলি এর পর, অনলি অথবা অ্যালোন, অনলি অথবা অ্যালোন এর পর যদি ব্যক্তি থাকে, কি থাকে প্রিয় ভাই বোন আমার? ব্যক্তি থাকে, তাহলে হবে সেটা নান বাট, নান বাট হবে। আর যদি অনলি অথবা অ্যালোনের পর প্রিয় ভাই বোন আমার বস্তু থাকে, কি থাকে? বস্তু থাকে, তখন হবে ভাইয়া নাথিং বাট। কি হবে ভাইয়া? নাথিং বাট হবে। বস্তু থাকলে কি হবে? নাথিং বাট হবে। তাহলে খেয়াল করে দেখেন, ইয়েস, এই বই তো বস্তু, তাহলে নাথিং বাট হবে। নাথিং বাট নাই মানি কাটা, নাথিং বাট নাই মানি কাটা। এখানে বলছে ভাইয়া হি হ্যাজ মানে আছে, আপনি এখানে নাথিং দিচ্ছেন, ভালো কথা। এবার কি? ও মা, নাথিং থ্রু, এটা আবার কি? এটা কি? এরা কারা? কোথা থেকে এলো এরা? এই নাথিং এর পর থ্রু আবার কি জিনিস রে ভাই? নাথিং এর পর তো থ্রু হয় না প্রিয় ভাই বোন আমার,
বাট হয়। আবার খেয়াল করে দেখেন এখানে হ্যাজ আছে, এখানে আবার ইজ করতে গেল, এটা কি, এটাও কাটা। তার মানে আনসার হবে হি হ্যাজ নাথিং বাট আ ফিউ বুকস। তার কিছু বই ছাড়া আর কিছুই নাই, তার কিছু বই ছাড়া আর কিছুই নাই, তার কিছু বই ছাড়া আর কিছুই নাই। এই যে একটা জিনিস শিখে ফেলছেন, রাগ করবেন না আমার সাথে প্রিয় ভাই বোন আমার। এই যে একবার শিখে ফেললেন যে অনলি বা অ্যালোনের পর ব্যক্তি থাকলে নান বাট, বস্তু থাকলে নাথিং বাট, এটা দিয়ে আপনি শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। আপনার জীবনে যতবার প্রশ্ন আসবে ইনশাল্লাহ অনলি দিয়ে আপনি ততবার সাকসেসফুলি আনসার করতে পারবেন। এই জন্যই বলি যে রেগুলার ক্লাসগুলো করেন, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। I had done the work and I went home. খুব ভালো কথা। দেখেন আমরা কিন্তু আজকে ভ্যারাইটিস টাইপের কোয়েশ্চেন রেখেছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাসার্টিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ, ট্রান্সলেশন, গ্রামাটিক্যাল, অনেকগুলো টার্মস নিয়ে আজকে ক্লাসটা সাজানো হয়েছে, যেগুলো বারবার আসে এবং আবার আসবে। দেখেন কি মজার একটা প্রশ্ন, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক অ্যান্ড আই ওয়েন্ট হোম। আমি কাজটা শেষ করলাম এবং আমি বাড়িতে গেলাম। সো এটাকে বানাইতে বলছে সিম্পল। আমরা জানি খুব সহজ, সিম্পল বানানো খুবই সহজ, পানির মতো সহজ। কেমনে দাঁড়ান, যে সিম্পল সেন্টেন্সে একটা থাকবে সাবজেক্ট, একটা থাকবে ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর সিম্পল সেন্টেন্সের আরেকটা স্ট্রাকচার এমন অনেকেই বলে থাকেন, বা আমিও বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটা ফ্রেজ থাকতে পারে, এখানটাতে একটা ফ্রেজ থাকতে পারে, আর একটা থাকবে ক্লজ, CLAUSE, একটা কি থাকবে ভাই, ক্লজ থাকবে। তাহলে সিম্পল সেন্টেন্সে একটা ফ্রেজ থাকতে পারে, ফ্রেজের পরে একটা কমা থাকতে পারে, দেন তারপর একটা ক্লজ থাকতে পারে। আর ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব। এটা হচ্ছে বেসিক্যালি সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। কখনো সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকে, ইটস ফাইন। কখনো একটা ফ্রেজ থাকতে পারে আর একটা ক্লজ থাকতে পারে। একটা ক্লজ মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, আর ফ্রেজে ফাইনাইট কোনো ভার্ব থাকবে না। এবার খেয়াল করে দেখেন ভাই প্রশ্ন কেমনে বানায়, যেহেতু এটাকে সিম্পল বানাইতে বলছে, একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। খেয়াল করে দেখেন এখানে আই হ্যাড ডান, একটা সাবজেক্ট একটা ভার্ব, আবার আই ওয়েন্ট হোম, একটা সাবজেক্ট একটা ভার্ব। তার মানে এটা আসলে কম্পাউন্ড হয়ে গেছে, এই যে সরি কমপ্লেক্স হয়ে গেছে। তাহলে এটা কাটা, কেন সিম্পল নাই, দুইটা ভার্ব আছে দুইটা সাবজেক্ট আছে, কমপ্লেক্স হয়ে গেছে। বিকজ অফ বিং ডান দ্য ওয়ার্ক। এই যে হেড থাকলে প্রিয় ভাই বোন আমার, একদম সহজ কথায় সাদামাটা ভাষায় আমি যদি 1 সেকেন্ডে আনসার করতে বলি আপনাদেরকে, যেসব বাক্যে দেখবেন সাধারণত হেড আছে, হেড প্লাস V3, হেড প্লাস V3, হেড প্লাস V3, সেসব বাক্যে হেভিং দিয়ে শুরু হয়। আমি যদি বলি 1 সেকেন্ডে আনসার করতে চান, জাস্ট ছোট্ট একটা কথা হেভিং দিয়ে শুরু হবে, শুনুন, শেষ কথা শেষ। আমার কথা বোঝা যায় প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, আমি কথা বাড়াইলাম না আর কি, মানে যদি ছোট্ট করে বলি আর কি, শর্ট করে এক কথায় বলে ফেললাম। হেড প্লাস V3 যদি কোনো একটা বাক্য শুরু হয়, সেটাকে সিম্পল বানানোর জন্য হ্যাভিং দিয়ে বাক্য শুরু করতে হবে। তাহলে হ্যাভিং নাই কাটা, হ্যাভিং নাই কাটা, হ্যাভিং নাই কাটা, একটা ফোন হ্যাভিং আছে, আনসার হবে। এটাও একটা সিস্টেম। ওই তো বিভিন্ন স্টাইলে আনসার করা যায়, আনসার করার আসলে বিভিন্ন স্টাইল আছে এই আর কি। অথবা আপনি চাইলে একটা একটা অপশন ধরে ধরে আনসার করতে পারেন, এটা কমপ্লেক্স আর এটা ভুল আছে, বিং ডান এটাও ভুল আছে, এই আর কি। ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু প্লিজ কমেন্টে লিখতে হবে 9K বা 9 নাম্বারটা ক্লিয়ার। আমি আবার বলাই দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, যেখানেই দেখবেন পৃথিবীতে কোনো একটা কম্পাউন্ড সেন্টেন্সে আই হ্যাড ডান অথবা হেড প্লাস V3, হেড প্লাস V3, হেড প্লাস V3, সে সমস্ত বাক্যকে মানে কি বলে সিম্পল করার জন্য জাস্ট হ্যাভিং দিয়ে বাক্যটা শুরু হবে। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাভিং ইটেন রাইস, ডট ডট ডট। ক্লিয়ার ইনশাআল্লাহ? আশা করি আর জীবনে ভুল হবে না। গুড, 9 নাম্বার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। জাকিয়া ক্লিয়ার, আমাদের তানিয়া ক্লিয়ার, বাবুল ভাইয়া ক্লিয়ার, বাবলু ক্লিয়ার, গুড। আমাদের ফানি ক্লিয়ার, শ্যামল কুমার ভাইয়া ক্লিয়ার, আব্দুল্লাহ আল মামুন থ্যাংক ইউ সো মাচ, সুবর্ণা অনেক ধন্যবাদ, হ্যাঁ কি মেজবাউল ফারুক, সরি মেজবাউল হক অনেক ধন্যবাদ, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। হি কনফেস হি ইজ গিলটি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনারা অনেকেই অনুরোধ করেছেন স্যার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কিছু প্রশ্ন দেখান। আজকে কিন্তু আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট জায়গা। দেখেন ভাইয়া কেমনে প্রশ্ন বানায়, হি কনফেস হি ইজ গিলটি। সো কনফেস মানে কি জানো ভাইয়া, আমি কিন্তু শিখাইছিলাম আপনাদেরকে, কনফেস মানে কি ভাইয়া, স্বীকার করা। কনফেস মানে কি প্রিয় ভাই বোন আমার, স্বীকার করা। তাহলে হি কনফেস হি ইজ গিলটি মানে সে তার দোষটা স্বীকার করেছে। সো এটা কোন টেন্সে, এখন কোন সেন্টেন্স আছে, ইয়েস, যেহেতু এখানে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে, তার মানে এখন সিম্পল সেন্টেন্সে আছে। তার মানে এই বাক্যটা এখন কোন সেন্টেন্সে আছে ভাইয়া, সিম্পল সেন্টেন্সে আছে, সিম্পল সেন্টেন্সে আছে। বানাইতে হবে কি ভাইয়া, কমপ্লেক্স। তো কমপ্লেক্স মানে দুইটা সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, কমা থাকতে পারে, আবার সাবজেক্ট প্লাস কি ভাইয়া, ভার্ব। তো এইখানটাতে একটা ক্লজ মার্কার থাকবে, ক্লজ মার্কার অথবা কনজাংশন থাকবে, অথবা সেটা মাঝখানেও থাকতে পারে, এই যে কমা না থেকে এখানেও কিন্তু থাকতে পারে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তাহলে হি কনফেস দো হি ওয়াজ নট গিলটি। হি কনফেস সে স্বীকার করলো যদিও সে দোষী না। এটা ভুলভাল হচ্ছে কেন, কারণ বলতেছে সে তার দোষ স্বীকার করেছে, কিন্তু এই অর্থ মিনিং চেঞ্জ হয়ে গেছে। হি কনফেস সে
স্বীকার করলো দো হি ওয়াজ নট গিলটি, যদিও সে উল্টাপাল্টা হয়ে গেছে। হি কনফেস বিকজ হি ওয়াজ গিলটি, সে স্বীকার করলো যেহেতু সে দোষী ছিল। নো, এটা উল্টাপাল্টা মিনিং হয়ে যাচ্ছে। হি কনফেসড ওয়েন হি বিকাম গিলটি, সে স্বীকার করলো যখন সে দোষী, তাও উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। হি কনফেসড দ্যাট, সে স্বীকার করলো যে হি ওয়াজ গিলটি, সে ছিল অপরাধী। সে স্বীকার করলো যে সে ছিল অপরাধী। সে স্বীকার করলো যে সে ছিল অপরাধী। তার মানে আনসার হবে বি। সে স্বীকার করলো যে আমি সত্যি অপরাধী, আমার ভুল হয়েছে। সে স্বীকার করলো যে আমি অপরাধী, আমার ভুল হয়েছে, আমার ঠিক হয়নি তাকে বকা দেয়া। ক্লিয়ার ইনশাআল্লাহ? তার মানে আনসার হবে বি। কি হবে প্রিয় ভাই বোন আমার? গুড, সবার হয়েছে। সালমা আক্তার হয়েছে, গুড। সেতু আক্তার হয়েছে, শুক্লা হয়েছে, রাশেদুল ভাই হয়েছে, সবার উত্তরসূরি হয়েছে আলহামদুলিল্লাহ, গুড। পরের প্রশ্নটা দেখেন ভাই, আরো ইম্পর্টেন্ট। জাবেদ ইজ আ বয় হু ইজ গুড। তো খেয়াল করে দেখেন ভাইয়া, যেসব বাক্যে অ্যাডজেক্টিভ থাকে, কি থাকে ভাইয়া? অ্যাডজেক্টিভ থাকে। সেসব বাক্যকে কমপ্লেক্স বানানো, সিম্পল বানানো পানির মতো সহজ, পানির মতো সহজ। যেমন আমি আরো একটা বাক্য দেখাই। যেমন ধরেন আই স, কথা এ বার্ড, আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। হুইচ ওয়াজ কি ভাইয়া? ফ্লাইং। দেখেন পানির মতো সহজে আপনি এটাকে সিম্পল বানাই ফেলবেন। তাহলে আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, জাবেদ ইজ এ বয় হু ইজ গুড। এই টাইপের মাঝখানে যদি রিলেটিভ প্রোনাউন থাকে, মাঝখানে যদি কি থাকে, হু, হুইচ বা রিলেটিভ প্রোনাউন টাইপের থাকে, বা শেষে যদি অ্যাডজেক্টিভ থাকে, এগুলোকে পানির মতো সহজে আপনি চাইলে সিম্পল সেন্টেন্স বানায় ফেলতে পারবেন। কেমনে? জাস্ট আপনি লিখবেন ভাইয়া, এই যে দেখেন জাবেদ, প্রথমে লিখবেন ভাইয়া জাবেদ, তারপর লিখবেন ইজ, তারপরে এই যে দেখেন এ বয়, জাস্ট এ বয়টা আপনি না লিখে, দেখেন কত সহজ, আপনি ছোট্ট করে লিখে দেখাই। জাস্ট আপনি এই যে হুইজ কেটে দিবেন ভাইয়া, হুইজ কেটে দিবেন, হুইজ কেটে দিয়ে এই গুডটাকে বয়ের আগে দিয়ে দিবেন। হুইজ কেটে দিবেন, হুইজ দরকার নাই, কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। আমি আবার দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, তাহলে এই সাবজেক্ট কাটা, এই ভার্ব কাটা, তারপরে থাকলো গুড, এই গুডটাকে বয়ের আগে দিয়ে দিবেন। তাহলে জাবেদ ইজ, তারপরে তারপরে এই যে বয়ের জায়গায় বয়, এই গুডটাকে মাঝখানে দিয়ে দিব ভাইয়া, গুড। জাবেদ ইজ এ গুড বয়, জাবেদ ইজ এ গুড বয়, জাবেদ ইজ এ কি ভাইয়া? গুড বয়। এই টাইপের প্রশ্নকে আপনি মুহূর্তের মধ্যে সিম্পল বানাই ফেলতে পারবেন, মুহূর্তের মধ্যে। তাহলে আমি আবার বলছি প্রিয় ভাই বোনেরা, দেখেন কত সহজ। যখন এইসব রিলেটিভ প্রোনাউন দিয়ে কোনো একটা বাক্য থাকবে অথবা শেষে অ্যাডজেক্টিভ থাকবে, এটাকে সিম্পল বানানো সহজ, কমপ্লেক্স বানানো সহজ। কেমনে? আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে কি হবে? এই সাবজেক্টটা কাটা, এই ভার্বটা কাটা, আচ্ছা কেটে গেল। তো এই গুডটা কি করবো? গুডটাকে ফেলে দিব? না না না, ফেলে দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে বয়ের আগে দিয়ে দেন। তাহলে জাবেদ ইজ এ গুড বয়। কোথায় আছে? জাবেদ ইজ এ গুড বয়, ইয়েস। ক্লিয়ার? আবার খেয়াল করে দেখেন ভাইয়া, যদি পরীক্ষায় আসতো ভাইয়া জাবেদ ইজ এ গুড বয়, এই যে দেখেন ভাই দেখাই দিই, জাবেদ ইজ এ গুড বয়, এটা পরীক্ষা আসছে, এখন এটাকে আপনাকে বললো কমপ্লেক্স বানাইতে হবে। দেখেন আমি একটু শিখাই দিই, সারা জীবন কাজে লাগবে ইনশাল্লাহ। এটাকে বলছে ভাই কমপ্লেক্স বানাইতে হবে। কি বানাইতে হবে? কমপ্লেক্স। তখন দেখেন কেমনে কি করবেন, জাবেদ, তারপরে ইজ, জাস্ট এই অ্যাডজেক্টিভটাকে তখন আলাদা করে ফেলবেন। তাহলে জাবেদ ইজ, তারপরে এর জায়গায় এ, বয়ের জায়গায় বয়। এরপরে খেয়াল করে দেখেন ভাইয়া, তাহলে বয় মানুষ না অমানুষ, মানে মানুষ না বস্তু, মানুষ। তাহলে মানুষ হলে আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স মানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। তাহলে এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, আমাদের এখানে আরেকটা সাবজেক্ট প্লাস আরেকটা ভার্ব নিতে হবে। ওকে, তাহলে বয় যেহেতু মানুষ, মানুষের রিলেটিভ প্রোনাউন হু না হুইচ? ইয়েস, হু হবে। ওকে, তাহলে ছেলে কয়টা? এখানে বয় একটা ছেলে, এ বয় একটা ছেলে, তাহলে ইজ দিব না আর দিব ইজ। তারপর এই যে অ্যাডজেক্টিভটাকে আমরা এখানে রেখে দিয়েছিলাম, এটাকে শেষে বসাই দিব, এই যে গুড, গুডু শেষ। তাহলে জাবেদ ইজ আ বয় হু ইজ গুডু, খেলা শেষ। জাবেদ ইজ আ বয় হু ইজ গুড, জাবেদ ইজ আ বয় হু ইজ গুড। আর ভুল হবে বলেন? জীবনে আর ভুল হবে না ইনশাআল্লাহ। যেভাবে পরীক্ষা আসুক আপনি পারবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই আপনি যদি বলি কথার কথা, পারবেন ইনশাআল্লাহ। আই উইশ আই ওয়ার এ কিং, এটা খুবই সহজ প্রশ্ন। দেখেন আই উইশ থাকলে এটাকে আপনার যদি এক্সক্লেমেটরি করতে হয়, সেক্ষেত্রে উড দ্যাট দিয়ে করতে পারেন আপনি, উড দ্যাট। আচ্ছা, উড দ্যাট দেন, উড দ্যাট দিয়ে শুরু করতে পারেন, তাতে আমাদের আপত্তি নাই। কিন্তু আপনি যাই দিয়ে শুরু করেন, শেষে কিন্তু ভার্ব হিসেবে ওয়ার হবে। কি হবে? ওয়ার হবে। আমি একটু লিখে দেই, আপনারা একটু কষ্ট করে লিখে রাখেন। লিখেন অ্যাজ ইফ, অ্যাজ দো, আই উইশ, if, would that, একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। would that, এদের পর লিখে রাখেন, এদের পর কখনোই ওয়াজ হয় না, ওয়ার হয়, অর্থাৎ সাবজেক্ট যাই হোক সারা জীবন ওয়ার হয়। তাহলে আমরা কি লিখলাম? অ্যাজ ইফ, অ্যাজ দো, আই উইশ,
তারপরে ইফ উড দ্যাট, এদের পর সাধারণত কি হয় না, ওয়াজ হয় না, হয় না, হয় না, হয় না, হয় না মানে হয় না মানে হয় না, বাস কোনো কথা নেই, হয় না মানে হয় না, হয় না মানে হয় না। তাহলে এদের পর সারা জীবন কি হবে, ওয়ার হবে, কি হবে, ওয়ার হবে। তাহলে খেয়াল করে দেখেন, পানির মতো সহজ। আমরা বলছিলাম এদের পর সবসময় ওয়ার হয়, যে উড দ্যাট পেয়ে গেছি আমরা এখানে, উড দ্যাট, এই দেখেন উড দ্যাট, উড দ্যাট, উড দ্যাট, উড দ্যাট টাইম মানে কাটা, আর কোনো সমস্যা নেই। ওয়ার যারা লিখছেন তাদের আজীবন মনে থাকবে। কোনো কারণে যদি কেউ লিখে না থাকেন, হয়তো ভুলে যেতে পারেন। প্রিয় ভাই বোন আমার, কলেজে টুকরা মানিকেরা, লিখে রাখবো, আমাদের সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, সারা জীবনের সম্পদ হবে। যারা বুঝতেছি তারা আমরা ক্লাসটা শেষ পর্যন্ত করবো ইনশাআল্লাহ। আর কোনো কারণে কেউ যদি বুঝতে না পারেন, ক্লাস থেকে চলে যান, তাইলে অনেক কিছু হয়তো মিস করে ফেলতে পারেন। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু চলেই আসছি, যেন শেষ পর্যন্ত আমরা ক্লাসটা করে যেতে পারি। হয়তো ভালো কিছু হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। ভাই বুঝছেন তো? হ্যাঁ, তাহলে ওয়ার নাই কাটা, ওয়ার নাই কাটা, ওয়ার নাই কাটা। এখানে একটা মজার ব্যাপার বলে দেই, আমাদের একটা গদুলি বেলা নামে একজন ফেসবুক আইডি, সে লিখেছে আই ওয়ার এ কিং, আই ওয়ার এ কিং, সে লিখছে আই ওয়ার এ কিং, অর্থাৎ উড দ্যাট আই ওয়ার এ কিং। বলেন তো এই বাক্যে ভুল কোথায়? একটা মজার জিনিস শিখিয়ে দিই আপনাদেরকে। বলেন তো উড দ্যাট আই ওয়ার এ কিং, সে লিখছে ভাইয়া উড দ্যাট আই ওয়ার এ কিং। বলেন তো এই বাক্যে ভুল কোথায়? দ্রুত। হ্যাঁ, এই বাক্যটাই লিখছে আর কি, উড দ্যাট আই ওয়ার এ কিং, সেইভাবে লিখছে উড দ্যাট আই ওয়ার এ কিং। বলেন তো ভুল কোথায়? দ্রুত দ্রুত দ্রুত। প্রচুর ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা এখন আমরা শিখবো ইনশাআল্লাহ। প্রচুর ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, প্রচুর ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো ইনশাআল্লাহ এখন, যেটা সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ, সারা জীবন কাজে লাগবে। দেখি দ্রুত দ্রুত। ইয়েস, এইখানে ভুলটা হচ্ছে ভাইয়া, এই যে আই। ভাইয়া মনে রাখবেন, আই অর্থ যখন আমি, আই অর্থ যখন আমি, তখন আইকে আপনি পৃথিবীর যেখানেই বসান ক্যাপিটাল লেটার হবে। তার মানে এই আই দেওয়া যাবে না, আইকে আপনি যেখানেই বসান বড় হাতের হবে। যদি আই অর্থ আমি হয়, বাক্যের শুরুতে বসলো আই ক্যাপিটাল লেটার, মাঝখানে বসলো আই ক্যাপিটাল লেটার, শেষে বসলো আই ক্যাপিটাল। অর্থাৎ আই অর্থ যখন আমি হবে, তখন যেখানেই বসান এটা ক্যাপিটাল হবে। এটা কিন্তু রিটেনে আমাদের স্টুডেন্টরা প্রচুর ভুল করে। কোনো একটা প্যারাগ্রাফ এসে লিখতে বললে এই টাইপের ভুলটা আমাদের ভাই বোনরা অনেকেই করে থাকে। আশা করি আপনারা আর কখনো করবেন না। এই জন্য বললাম যে এটা প্রচুর গুরুত্বপূর্ণ। স্যার শুধু ইংলিশ কোর্সে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ, শুধু ইংরেজি কোর্সে ভর্তি হওয়া যাবে। এমডি সালে ভাইয়া, কষ্ট করে এই নাম্বারে কল দেন। হ্যাঁ, এই নাম্বারগুলোতে আপনারা কল দেন, যারা একেবারে শূন্য থেকে বা বেসিক থেকে ইংরেজি পড়তে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন, এই নাম্বারে কল দেন, কোনো সমস্যা নেই, ভর্তি হইতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, আমাদের একজন ভাই বলছে ভাইয়া আরেকটা ভুল আছে। থ্যাংক ইউ সো মাচ। দেখছেন, বুঝে ফেলছে তিনি, যে এইখানে কিন্তু ফুল স্টপ হবে না, এখানে একটা এই চিহ্নটা হবে, মানে এক্সক্লেমেটরি চিহ্ন হবে। অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, আপনাকে অনেক ধন্যবাদ। দেখেন, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস লং এগো, বলতেছে এগো শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আগে বলেছিলাম যে কোনো সময় যে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে বলতে পারে ভাইয়া এটা কোন পার্টস অফ স্পিচ। আগে বলেছিলাম, দেখেন অলরেডি চলে আসছে। আমি তো বলতে চাই না, কিন্তু পরীক্ষা চলে আসছে। যাই হোক ভাইয়া, দেখেন ভাইয়া, দা হচ্ছে ভাইয়া আর্টিকেল, অ্যাক্সিডেন্ট হচ্ছে নাউন, কারণ আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, তাহলে এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন। টুক হচ্ছে ভাইয়া একটা ভার্ব, আর প্লেস হচ্ছে সাধারণত একটা নাউন, কিন্তু টুক প্লেস মানে হচ্ছে ভাইয়া সংগঠিত হওয়া। এই দুইটা মিলে একটা গ্রুপ ভার্ব হয়ে গেছে। যাই হোক, তারপরে লং এগো, এখানকার দেখেন এই যে লং এগো, লং এগো, লং এগো, অর্থাৎ কতদিন আগে, এগো মানে আগে, লং এগো মানে অনেক আগে। অর্থাৎ এগো শব্দটা অ্যাডভার্ব, আর লং শব্দটা আবার এগোকে মডিফাই করতেছে। আগে কিন্তু কতদিন আগে, অনেক দিন আগে, লং এগো। ঠিক আছে? যাই হোক, তার মানে এখানে কতদিন আগে। আমি যদি প্রশ্ন করি কখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, কখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, উত্তর আসতেছে ভাইয়া এগো অথবা আগে। কতটুকু আগে? লং এগো, মানে অনেক আগে। যাই হোক, এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা জানি কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। কখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, কখন, কখন আগে, আগে, কখন এগো, এগো আগে, কতটুকু আগে, লং এগো। মজার ব্যাপার হচ্ছে এই এগো শব্দটা অ্যাডভার্ব এবং লং শব্দটা এখানে অ্যাডভার্ব হয়ে গেছে, দুইটা অ্যাডভার্ব হয়ে গেছে পাশাপাশি। যাই হোক, আমাদের এগো চাইছে, এগো আমরা অ্যাডভার্ব দিয়ে দিই। আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, পারবো ইনশাল্লাহ, না পারার কিছু নেই। যারা পারে তারা মানুষ, আমরাও তো মানুষ, আমরা কেন পারবো না? পারবো ইনশাল্লাহ। এই জন্য রেগুলার ক্লাস করা উচিত। ঠিক আছে ইনশাল্লাহ? ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? ক্লিয়ার ইনশাল্লাহ? গুড। সবার ক্লিয়ার? গুড 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 গুড, সবার ক্লিয়ার। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, হু ইজ দ্য ম্যান দ্যাট কেম টু ইউ?
that came to you, that. So which the man that came to you, এটা আসলে কি? Indefinite pronoun, demonstrative pronoun, interrogative pronoun, relative pronoun. তো এখানে বোঝার একটা ছোট্ট টিপস রয়েছে প্রিয় ভাই বোন। আমরা খেয়াল করে দেখেন, ইনডেফিনিট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্ট প্রোনাউন। সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, সাম, মেনি, অল, এনি, ওয়ান, নান, সাম, মেনি, অল, এনি, ওয়ান, নান, এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা সবাই জানি দিস, দ্যাট। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা ভাইয়া? দিস এবং দ্যাট, দিস এবং দ্যাট। এরপর খেয়াল করে দেখেন ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো ভাইয়া? ওই যে যেগুলো দিয়ে প্রশ্ন করা বোঝায়, হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, এগুলো। আর রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুইচ, হোয়েন, হোয়াই, হোজ, তারপরে দ্যাট, এটাও কিন্তু একটা রিলেটিভ কি ভাইয়া? প্রোনাউন। তার মানে অবশ্যই কি হবে? দ্যাট। ইয়েস, এক্স্যাক্টলি আনসার হবে ভাইয়া ডি। আনসার কি হবে ভাইয়া? ডি। আনসার কি হবে? ডি। আনসার কি হবে? ডি। ওকে ফাইন। হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হেভেন? হেভেনের অ্যাডজেক্টিভ চাইছে। সো হেভেনের অ্যাডজেক্টিভ আমরা বের করবো, কোনো সমস্যা নেই। তার আগে বের করতে হবে হেভেন কোন পার্টস অফ স্পিচ। দেখেন ভাইয়া, হেভেন মানে হচ্ছে ভাইয়া স্বর্গ। আর কোনো কিছুর নামকে কি বলে ভাইয়া? নাউন বলে। তার মানে হেভেন শব্দটা এখানটাতে নাউন, হেভেনের কি চাইছে ভাইয়া? অ্যাডজেক্টিভ চাইছে। সো কোনো একটা নাউনকে যদি আমরা অ্যাডজেক্টিভ বানাইতে হয়, সাধারণত তার সাথে অ্যালওয়াই দিতে হয়। এক্স্যাক্টলি। তাহলে খেয়াল করে দেখেন, এই নাউনের সাথে যদি আমরা অ্যালওয়াই দেই, তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউনের সাথে অ্যালওয়াই দিলে সাধারণত সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউনের সাথে অ্যালওয়াই দিলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর আমরা যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই দিই, খেয়াল করে দেখেন ভাইয়া, অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই দিই, তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তো আমাদের বেশিরভাগ ভাই বোন মনে করে আল্লাহ অ্যালওয়াই থাকলেই অ্যাডভার্ব, কিন্তু অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ব হবে ব্যাপারটা এমন না। অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ব হবে ব্যাপারটা এমন না। অ্যালওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। তো যাই হোক, এখানে আমরা আগেই বলেছিলাম, যেহেতু অ্যাডজেক্টিভ চাইছে, নাউনের সাথে অ্যালওয়াই দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে অ্যালওয়াই নাই কাটা, অ্যালওয়াই নাই কাটা, অ্যালওয়াই নাই কাটা, তার মানে আনসার হবে কি ভাইয়া? সি। হেভেনলি মানে স্বর্গীয়। হেভেনলি মানে কি ভাইয়া? স্বর্গীয়। তার মানে অ্যাডজেক্টিভ কোনটা হবে ভাইয়া? হেভেনলি। অ্যাডজেক্টিভ কোনটা হবে ভাইয়া? হেভেনলি। পারবো ইনশাআল্লাহ? ইয়েস পারবো ইনশাআল্লাহ। গুড। ইয়েস পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সবাই পেরেছে। রিমঝিম বৃষ্টি হয়েছে, কাজী আবু বকর হয়েছে আলহামদুলিল্লাহ, ফারজানা হয়েছে আলহামদুলিল্লাহ, শান্তা ইসলাম হয়েছে আলহামদুলিল্লাহ, সেতু সরকার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। লিখে রাখেন ভাইয়া, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। ভাই আরো কিছু ওয়ার্ড দেখাই যায় যেগুলো বারবার পরীক্ষায় আসে। হ্যাঁ, যেমন ধরেন ভাইয়া ফাদার, এটা প্রচুর আসে এবং 18তম নিবন্ধনে আসছিল। নিবন্ধন পরীক্ষার আগে ভাই লিখে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এটা হুবহু কমন পড়ে গেছে। দেখেন এই যে ফাদার, এই ফাদারের লাগে যদি এলওয়াই দিই প্রিয় ভাইবোন আমার, তাহলে কি হয়ে যাবে? ফাদারলি। ফাদারলি, ফাদারলি। তাহলে ফাদারলি কি হয়ে গেছে ভাই? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তারপরে দেখেন ভাই আরো আছে মাদার, তাহলে এরকম আরো ওয়ার্ড আছে। তাহলে মাদারের সাথে এলওয়াই দিলে মাদারলি, অ্যাডজেক্টিভ। আরো আছে ভাই সিস্টার, সিস্টারলি। তারপর আরো আছে ভাই ম্যানলি, ম্যানলি, তাহলে ম্যানলি, যে ম্যানের সাথে এলওয়াই ম্যানলি। আরো আছে ভাই ফ্রেন্ডলি, ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ড হচ্ছে নাউন, এলওয়াই দিলে ফ্রেন্ডলি, অ্যাডজেক্টিভ। তাহলে ফাদারলি, মাদারলি, সিস্টার্সলি, বাদারলি, ম্যানলি, হেভেনলি, এগুলো একটু বেশি আসে, প্রচুর পরিমাণে আসে। এবং মজার পর হচ্ছে আপনারা ভাইবেন না যে ওয়ার্ডগুলো আসবে, বরং এই সবগুলো ওয়ার্ড কিন্তু পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, এগুলো আবার আসবে, আবার আসবে, আবার আসবে। এবং মজার পর হচ্ছে আমাদের এই 18তম নিবন্ধন কিন্তু এটা কমন পড়ে গেছে, ফাদারলি শব্দটা আসছিল, যে ফাদারলি কোন পার্টস অফ স্পিচ। গুড, ফাদারলি। সবাই লিখে দেবে, লিখলে মনে থাকবে। কেমন প্রিয় ভাই বোন আমার? সবাই লিখে দেই, লিখলে মনে থাকবে, লিখলে আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড পায়াস? পায়াসের নাউন চাইছে, কোনো সমস্যা নাই। দেখি এটা যে বলতে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড। পায়াসের নাউন কি হবে? খেয়াল করে দেখেন ভাইয়া, পায়াস শব্দটার নাউন আমরা বের করবো, কিন্তু আগে জানতে হবে পায়াস শব্দটা কোন পার্টস অফ স্পিচ। তো পায়াস মানে হচ্ছে ভাইয়া ধার্মিক। সো পায়াস মানে হচ্ছে ধার্মিক, আর এটা একটা গুণ। আর গুণ মানে কি ভাইয়া? ইয়েস, গুণ মানে অ্যাডজেক্টিভ। গুণ মানে কি? অ্যাডজেক্টিভ। সো পায়াস শব্দটা বেসিক্যালি অ্যাডজেক্টিভ, এটার কি চাইছে? নাউন চাইছে। কেউ আছে দেখি এটা কে পারে? অনেকেই তো পারে আলহামদুলিল্লাহ। গুড। রোকসানা হয়েছে, ফারজানা হয়েছে আলহামদুলিল্লাহ, নাসিমা হয়েছে আলহামদুলিল্লাহ, সেতু সরকার হয়েছে। গুড। অনেকে পেরে ফেলেছেন। না, অনেকে ভুল করছেন যে স্যার পিটি। পিটি না, পিটি তো ওই যে স্কুলে আমরা পিটি করি ওইটা না রে পাগলা, এটা হবে না। কি বলে পসিটি, এটাও হবে না। এটা তো পয়জন, পায়াসনেস, এটাও হবে না। এটা হবে ভাইয়া পাইটি। এটার মানে হচ্ছে ভাইয়া আপনার কি যেন বলে এটাকে, আপনার ধার্মিক। দেখেন আরেকটা মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমরা তো সবাই পাপ ইংরেজি সবাই জানি। পাপ, পাপ মানে হচ্ছে ভাইয়া সিন, সিন মানে পাপ, আমরা এটা সবাই জানি। কিন্তু ভাইয়া পূর্ণ ইংরেজি কি বলেন তো? পূর্ণ অথবা নেকি ইংরেজি কি, কে বলতে পারবেন? কেউ পারবেন? দেখি কেউ আছে নাকি, দ্রুত। পূর্ণ ইংরেজি কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা সবাই জানি ভাইয়া পাপ ইংরেজি হচ্ছে সিন, কিন্তু পূর্ণ ইংরেজি কি বলেন? নেকি ইংরেজি কি? এক্স্যাক্টলি। মজার উপর হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আজকে জেনে রাখেন প্রিয় ভাই বোন আমার, এই যে পাইটি, এই ওয়ার্ডের অর্থ হচ্ছে ভাইয়া পূর্ণ, পূর্ণ অথবা নেকি, পূর্ণ অথবা নেকি।
যারা পুণ্য বা নেকির কাজ করে তাদেরকে বলা হয় ধার্মিক। যারা পুণ্য অথবা নেকির কাজ করে তাদেরকে বলা হয় ধার্মিক। যারা পুণ্য অথবা নেকির কাজ করে, ভালো কাজ করে, তাদেরকে বলা হয় কি ভাইয়া? ধার্মিক। কি বলা হয় প্রিয় ভাই বোন আমার? ধার্মিক। তাদেরকে কি বলা হয় ভাইয়া? ধার্মিক। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? আমরা আসলে প্রিয় ভাই বোন আমার বিশেষ করে সত্যি কথা যদি বলি, বেসিক্যালি আমাদের জব মেডিসিনে সবসময় টার্গেট থাকে দুর্বল স্টুডেন্ট। আমাদের অনেক ভাই বোন আসে অনেক স্মার্ট আলহামদুলিল্লাহ, বা অনেকে ভালো পারেন, তাদের কাছে আমাদের ক্লাস একটু বোরিং লাগবে, দিস ইজ ভেরি ন্যাচারাল। যেহেতু আমাদের কি বলবো, আমাদের শুরুটাই হয়েছে মানে দুর্বলদেরকে নিয়ে কাজ করা নিয়ে, এবং আমাদের টার্গেটটা হচ্ছে দুর্বলদের নিয়ে কাজ করা। যারা দুর্বল, যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ অলরেডি পারতেছেন, এটা তো খুবই ভালো আলহামদুলিল্লাহ। অ্যান্ড যারা পারে, সত্যি কথা বলতে আমার সামনে যদি কেউ খুব ছোট জিনিস বা সহজ জিনিস ভালো করে বোঝানোর চেষ্টা করে, আমার একটু বোরিং লাগবে, এটা স্বাভাবিক, কারণ আমি তো এটা পারি। তো এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু যেহেতু আমাদের একটু দুর্বল স্টুডেন্ট টার্গেট থাকে, যারা একদম নিজেকে সত্যি কথা একদম নিজেকে মনে করে স্যার আমি ইংরেজির একদম বোকা, আমি গাদা, স্যার আমি কিচ্ছু পারি না, আমি বুঝি না স্যার, আমি ইংলিশ শব্দটাই বুঝি না, আমাদের ওইরকম স্টুডেন্ট টার্গেট। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় চেষ্টা করি যে কোনো কিছু বোঝানোর সময় একেবারে লয়েস্ট ক্যাটাগরির স্টুডেন্ট, লয়েস্ট বলতে কিন্তু মানে আমি বোঝাচ্ছি যে যারা একেবারে একটু কম বোঝে তাদেরকে আমাদের টার্গেট থাকে। সেক্ষেত্রে আমরা একটু বোঝানোর সময় অনেক সময় একটু বেশি নাজুক স্টাইলে বোঝাই। তো সেই জন্য অনেকে হয়তো কষ্ট পেতে পারেন, বিশেষ করে যারা ভালো পারেন তাদের কাছে আমি আসলে কি বলবো, দুঃখিত, কারণ আপনাদের একটু বোরিং লাগবে এবং আপনাদের জায়গায় থাকলে আমারও বোরিং লাগছে, এটা স্বাভাবিক। তো যাই হোক, আমি বুঝতেছি না আসলে কি বলবো, মাঝে মধ্যে একটু আপনাদের জন্য কনফিউজড হয়ে যাই। আপনাদের কি আমরা কি যেভাবে পড়াচ্ছি এভাবেই পড়াবো, মানে একদম একদম যারা মনে করে স্যার আমি ইংরেজির গাদা, বোকা, আমি পারি না, এই স্টাইলে আমরা পড়াবো নাকি একটু অ্যাডভান্স স্টাইলে পড়াবো? আমি কিন্তু অ্যাডভান্স স্টাইলেও পড়াইতে পারি আলহামদুলিল্লাহ, কারণ মাঝে মধ্যে যদি কোনো কঠিন প্রশ্ন আসে তখন হয়তো আপনারা বুঝতে পারেন। আর আমি অ্যাডভান্স স্টাইলে পড়াইলে দেখা গেলো যে 20% স্টুডেন্ট বুঝবে, বাকি 80% স্টুডেন্ট হাওয়া হয়ে যাবে। কেন? কারণ আমাদের 80% স্টুডেন্ট হচ্ছে দুর্বল, মিনিমাম 80% স্টুডেন্টই কি ভাইয়া একটু দুর্বল। কেন? আমাদের আসলে অত পড়াশোনার সময় হয় না, পড়াশোনা করি না, পড়াশোনা থেকে আমরা অনেকদিন ধরে দূরে আসি, এই কারণেই কিন্তু আসলে দুর্বল। পড়লে আর তো দুর্বলতা থাকে না, এই হচ্ছে ব্যাপার আর কি। তো আমাদের 20% ভাই বোন বুঝবে, বাকি 80% দেখবেন যে হাওয়া হয়ে গেছে। ঠিক আছে ইনশাল্লাহ, এই হচ্ছে ব্যাপার আর কি। বলেন আমরা কি করব? হ্যাঁ বলেন। আচ্ছা চলেন আমরা সামনে দিকে ইনশাল্লাহ। ফায়ার বার্নস, হেয়ার বার্নস কি? দেখেন ভাইয়া, আমি তো চাইলে এটা একটা কথায় বলে দিতে পারি রে পাগল। আমাদের যারা স্মার্ট ভাই বোন আছেন বা ভালো পারেন, প্রিয় ভাই বোন আমার, আমি তো চাইলে এটা একটা বাক্য দিয়ে বলে দিতে পারি, কিন্তু আমাদের যারা দুর্বল ভাই বোন তারা তো বুঝবে না, তাদের তো কষ্ট হবে, তারা তো আসলে অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে আসে জব মেডিসিনে ক্লাস করার জন্য। এই জন্য আসলে একটু নাজুক স্টাইলে বুঝাইতে হয়। আর যাই হোক, তাহলে দেখেন ফায়ার বার্নস, তাহলে আগুন জ্বলে, আগুন জ্বলে বা আগুন পুড়ে যাই বলেন না কেন। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটা কোন ধরনের ভার্ব? মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, কোন একটা ভার্বকে, যেমন এই যে এই ভার্বটা, এই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা যদি উত্তর যদি পাই সেক্ষেত্রে এটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব, আর উত্তর না পেলে সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। তো এখন আমি যদি প্রশ্ন করি আগুনকে, যে আগুন জ্বলে, আগুন কি জ্বলে? উত্তর নাই। আগুন কাকে জ্বলে? উত্তর নাই। উত্তর না থাকলে সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। ইয়েস, ইনট্রানজিটিভ ভার্ব। আর আমি যদি আবার প্রশ্ন করি, খেয়াল করে দেখেন, আই নিড এ কার, আই নিড এ কার, ওকে। তাহলে আমি যদি প্রশ্ন করি ভাইয়া আমার কি দরকার, দেখেন উত্তর আছে, কি দরকার? উত্তর আছে, গাড়ি বা কার। তাহলে এটা এই নিড হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব, কি হয়ে গেল? ট্রানজিটিভ। আমি যদি বলি ভাইয়া আই লাভ মাই মাদার, মনোযোগ প্লিজ, আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। তো আমি যদি প্রশ্ন করি কাকে ভালোবাসি প্রিয় ভাই বোন আমার, কাকে, তাহলে উত্তর আসতেছে ভাইয়া মাকে। তাহলে এই যে লাভ, এটা ট্রানজিটিভ ভার্ব, নিড একটা ট্রানজিটিভ ভার্ব। কেন? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আর যেসব ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না তাদেরকে বলা ইনট্রানজিটিভ ভার্ব। যেমন ধরেন আমি যদি প্রশ্ন করি হি ওয়াক্স, খেয়াল করে দেখেন, আমি এই ভার্বটাকে প্রশ্ন করব সে কি হাঁটে, ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, উত্তর নাই। সে কাকে হাঁটে, উত্তর নাই। তাহলে এটা হয়ে গেছে ইনট্রানজিটিভ ভার্ব। আমি যদি প্রশ্ন করি ভাই হি স্লিপস, হি কি ভাইয়া? স্লিপস। সে ঘুমায়। এখন আমি যদি প্রশ্ন করি ভাই সে কি ঘুমায়, উত্তর নাই। সে কাকে ঘুমায়, উত্তর নাই। তাহলে সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। তো আশা করি বুঝে গেছেন ইনশাআল্লাহ।
তাহলে ট্রানজিটিভ ভার্ব হইলো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, আর ইন্ট্রানজিটিভ ভার্ব হইলো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি হবে না, উত্তর পাওয়া যাবে না। তাহলে আশা করি ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভে আজকের পর আর জীবনও ভুল হবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার ইনশাআল্লাহ? পারবো? পারবো ইনশাআল্লাহ। গুড, সবাই পারবো ইনশাআল্লাহ। গুড। পরের প্রশ্ন দেখেন প্রিয় ভাই বোন আমার, দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি। যদিও সে ধনী তবুও সে অসুখী হইতেই পারে। তো যদিও সে ধনী তবুও সে আনহ্যাপি। প্রশ্ন হচ্ছে এই দো শব্দটা কোন পার্টস অফ স্পিচ। তো খেয়াল করে দেখেন, এইভাবে হয়তো থাকার কারণে আপনাদের একটু বুঝতে কষ্ট হইতে পারে। যদি বাই ঘুরাই দিই বাক্যটাকে তখন দেখবেন আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, হি ইজ আনহ্যাপি, হি ইজ কি ভাই আনহ্যাপি, হি ইজ আনহ্যাপি দো হি ইজ রিচ, দো হি ইজ রিচ। তাহলে দেখেন, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আবার হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। তাহলে এটা একটা বাক্য, এই যে হি রিচ এটা একটা বাক্য। এই দুইটা বাক্যকে জোড়া লাগাইছে কি ভাইয়া, দো। আর দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কনজাংশন বা রিলেটিভ প্রোনাউনের, কনজাংশন বা রিলেটিভ প্রোনাউনের। তো যাই হোক, তাহলে এখানে কি হয়ে গেল, দো হয়ে গেল কনজাংশন, কারণ দুইটা বাক্যকে জোড়া লাগাইছে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে কনজাংশন নাই কাটা, কনজাংশন নাই কাটা, কনজাংশন নাই, তার মানে আনসার হবে সি। ক্লিয়ার? এই সবাই তো পারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গুড। তাহলে দুইটা বাক্যকে জোড়া লাগালে সে হয়ে যায় কি ভাইয়া, কনজাংশন। দুইটা বাক্যকে জোড়া লাগালে সে হয়ে যায় কি ভাইয়া, কনজাংশন। গুড। ওকে, তাহলে এই প্যারাগ্রাফ ডিলস উইথ, খুবই সহজ, খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, যে প্যারাগ্রাফ আসলে কয়টা থিম নিয়ে কাজ করে। প্যারাগ্রাফ সবসময় একটা থিম নিয়ে কাজ করে। অনেক সময় পরীক্ষা আসে প্যারাগ্রাফে কয়টা প্যারা থাকে, একটা প্যারা থাকে। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে প্যারাগ্রাফ একটা থিম নিয়ে কাজ করে। মানে এই উইন্টার মর্নিং, তাহলে উইন্টার মর্নিং মানে হচ্ছে আপনি মানে শীতের সকাল নিয়েই পুরো প্যারাটাতে বা প্যারাগ্রাফে কথা বলতে হবে। মাই কান্ট্রি, পুরা প্যারাগ্রাফে মাই কান্ট্রি নিয়ে কথা বলতে হবে। এটা কি ধরনের ফুল, খুবই চমৎকার একটা প্রশ্ন। এটা কি ধরনের ফুল, এটা কি ধরনের ফুল। দেখেন এই ছোট্ট একটা জিনিস দিয়ে কেমনে প্রশ্ন বানায়। এটা কি ধরনের ফুল, এটা দিয়ে দেখেন কয়টা প্রশ্ন বানাইছে। দেখেন এটা একরকম, এটা একরকম, এটা একরকম, এটা একরকম। তো আমরা যদিও সহজ মনে করি, আসলে সহজ জিনিসগুলো দিয়ে কিন্তু আপনাকে বেশি আটকাইতে পারবে। কেন, সহজকে সহজ মনে করে তো আপনি এড়িয়ে চলেন, সহজকে সহজ মনে করে এড়িয়ে চলেন। ছোটকে ছোট মনে করা পাপ, ছোট গুণাকে ছোট গুণা মনে করলে, অথবা কি বলবো, সগিরা গুণাকে সগিরা গুণা মনে করলে কবিরা গুণা হয়। এই হচ্ছে ব্যাপার আর কি। দেখেন এই যে প্রশ্নটা দিয়ে কেমনে প্রশ্ন বানাইছে। তো যাই হোক, এখানে আমরা জানি এটা কি ধরনের ফুল, এমন বলার জন্য আসলে হোয়াট কাইন্ড শব্দটা ব্যবহৃত হয়। হোয়াট কাইন্ড। তারপরে কি হবে, যদি ফুল থাকে, ফুল অফ ফ্লাওয়ার, হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার, হোয়াট কাইন্ড অফ কি ভাই ফ্লাওয়ার। প্রশ্ন হচ্ছে বাকিটুকু নিয়ে, যে এখানে আসলে দিস ইজ হবে না দ্যাট ইজ হবে না ইজ ইট হবে। তো খেয়াল করে দেখেন ভাই, যেহেতু এটা একটা প্রশ্ন এবং এটা ইন্টারোগেটিভ চিহ্ন আছে, আর ইন্টারোগেটিভ চিহ্নই মানে হচ্ছে ভাই আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তাহলে হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার, কি ধরনের ফুল, ইজ ইট এটা। তাহলে এই দেখেন আগে ভার্ব পরে সাবজেক্ট। তো এখানে আগে সাবজেক্ট দিচ্ছে পরে ভার্ব, এই জাস্ট উল্টাপাল্টা। তার মানে আনসার হবে ডি। আনসার হবে কি ভাইয়া, ডি। ক্লিয়ার? হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ ইট, মনে রাখবেন শুধু ভাইয়া, হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ ইট আগে ভার্ব পরে সাবজেক্ট, ইন্টারোগেটিভ মানে আগে ভার্ব পরে সাবজেক্ট। বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক। সো কারোর জন্য যদি আপনি দোয়া করেন অথবা শুভকামনা করেন, সেক্ষেত্রে মেয়ে দিয়ে শুরু করতে হয়। কি দিয়ে ভাইয়া, মেয়ে দিয়ে শুরু করতে হয়। কেমন, তুমি পরীক্ষায় পাশ করো, তোমার উন্নতি হোক, তোমার স্বপ্ন পূরণ হোক, তাই না বলেন? এরকম ক্ষেত্রে মেয়ে দিয়ে বাক্যটা শুরু হয়। কেমন? তাহলে মেনাই মানে কাটা, এখানেও মেয়ে আছে, এখানেও মেয়ে আছে, তাহলে আনসার হবে সি ডি দুইটা। নো, দুইটা আনসার হয় না। তাহলে একটু আগে যেতে হবে। বাংলাদেশ সাকসেস প্রসপার, কি চাইছে, বাংলাদেশের উন্নতি চাইছে। উন্নতি মানে ভাইয়া প্রসপার মানে কি ভাইয়া, উন্নতি। তার মানে এটাও কাটা, তার মানে আনসার হবে ডি। বাংলাদেশ প্রসপার ডিভাইডে, বাংলাদেশ প্রসপার ডিভাইডে। চরিত্র জীবনের মুকুট, ছোট্ট প্রশ্ন, মাত্র কয়টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, কিন্তু প্রচুর আসে। তো একটা প্রশ্ন প্রচুর আসে, আমরা এটা সবাই পারবো আলহামদুলিল্লাহ। জাস্ট এটা মনে রাখবেন, ক্যারেক্টার সব জায়গায় সেম আছে, ইজ আছে, দা আছে। জাস্ট মুকুট মানে কি ভাই, ক্রাউন। তাহলে ক্রাউন নাই কাটা, ক্রাউন নাই, ছোট্ট একটা অপশন। তাহলে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ, দয়া একটি মহৎ গুণ, ছোট্ট এবং বহুত আসে একটা প্রশ্ন। আমি আগেই বলেছিলাম আজকে আমরা প্রবাদ প্রবচন টাইপের কিছু ট্রান্সলেশন নিয়ে কাজ করবো, যেগুলো বারবার পরীক্ষা আসে। দেখেন ছোট অথচ অনেকবার আসছে পরীক্ষায় এবং আবার আসবে ইনশাআল্লাহ। যাই হোক, দয়া একটি মহৎ গুণ। মহৎ মানে হচ্ছে ভাই গ্রেট, মহৎ মানে এখানে গ্রেট বোঝায় আর কি। গ্রেট মানে হচ্ছে ভাই মহৎ। তাহলে গ্রেট নাই কাটা, গ্রেট নাই। তাহলে কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্ব, এগুলো হয় কি
আজকের এই প্রশ্নগুলো থেকে হয়তো অনেকগুলো প্রশ্ন কমন পাবো, কারণ এগুলো বারবার আসে তো, ছোট ছোট, এই জন্য আমরা দাম দেই না। দূর এই ছোট প্রশ্ন কি পড়বো, দুধ পানির মতো সোজা, কিন্তু পানির মতো সোজা আপনারা একটা সময় দেখবেন যে বিপদের মধ্যে ফেলে দিবে। হ্যাঁ, বিপদের মধ্যে ফেলে দিতে পারে যে কোনো সময়। দেখেন, বিপদ কখনো একা আসে না। তাহলে বিপদ ইংলিশ কি ভাইয়া? মিসফরচুন। তাহলে মিসফরচুন নাই মানে কাটা। আবার দেখেন এইখানেও মিসফরচুন, এখানেও মিসফরচুন, এখানেও মিসফরচুন। আরে বিপদ আর বিপদ। এখানে আরেকটা বিপদ মনে রাখতে হবে, জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কখনো বুঝাইতে সাধারণত নেভার বা এবার হয়, নেভার বা এবার, নেভার বা এবার হয়। তাহলে নেভার নাই কাটা, নেভার নাই কাটা, নেভার নাই কাটা। তাহলে মিসফরচুন নেভার কামস অ্যালোন। বিপদ কখনো একা আসে না, বিপদ কখনো একা আসে না, বিপদ কখনো একা আসে না। ছোট ছোট প্রশ্ন কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। ফাইনালি আমরা পেয়ে গেলাম ইহা একটি অপূর্ব সুযোগ। অপূর্ব বলতে, অপূর্ব বোঝানোর জন্য ইউনিক শব্দটা ব্যবহৃত হয়, ইউনিক শব্দটা ব্যবহৃত হয়, ছোট্ট করে বলে দিলাম। তাহলে এখানে ইউনিক নাই কাটা, ইউনিক নাই কাটা, যদিও এখানে ইউনিক আছে, এখানেও ইউনিক আছে। এবার আনসার কোনটা হবে বলো দেখি? এ হবে না বি হবে? সি হবে। দ্রুত, খুবই বুদ্ধিদীপ্তিক একটা প্রশ্ন এটা, খুবই বুদ্ধিদীপ্তিক একটা প্রশ্ন। দ্রুত কে পারে, কে পারে দেখি? এইটা খুবই ইম্পর্টেন্ট এবং বুদ্ধিদীপ্তিক একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট এবং বুদ্ধিদীপ্তিক একটা প্রশ্ন। দেখেন তো কে পারেন প্রিয় ভাই বোন আমার? এই তো গুড, অনেকে পেরে গেছে, অনেকে পেরে গেছে, অনেকে পেরে গেছে। তারপর দেখেন এখানে একটা ঝামেলা আছে। দেখেন একটা অপশনে আছে আর্টিকেল এ, আর একটা অপশনে আছে আর্টিকেল কোথায় যেন, এই যে এন। এটা ভাই আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে চারটা উচ্চারণ হচ্ছে, যেমন ইউ, ইয়া, ওয়া, ওয়ে, ইউ, ইয়া, ওয়া, ওয়ে। এই চারটা উচ্চারণ যদি থাকে ভাইয়া, তাহলে ভাওয়াল থাকলেও আপনি এন দিতে পারবেন না। অনেকে মনে করে আল্লাহ ভাওয়াল আছে, ইউ আছে, ভাওয়াল, তাহলে এন হবে, নো। তাহলে চারটা উচ্চারণ ভাইয়া কি কি? এই যে ইউনিক, 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 তারপরে ইউনিয়ন, ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউরোপ। হ্যাঁ, তারপরে আরো আছে ইয়ার, এই যে ইয়ার, তারপরে আরো আছে ভাইয়া ওয়ান টাকা নোট, ওয়ান টাকা নোট। এগুলো সরাসরি পরীক্ষা কমন পাবেন ইনশাল্লাহ, সরাসরি ইনশাল্লাহ। তারপরে ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ম্যান। তারপরে আছে ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন। তাহলে এই চারটা উচ্চারণ হইলে ভাওয়েল থাকলেও আপনি এন দিতে পারবেন না, সারা জীবন এ দিতে হবে ভাইয়া। তাহলে ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউরোপ, তার আগে এ হবে, এন দেওয়া যাবে না। ইয়ার, ইয়ারের পূর্বে এ হবে। তারপরে ওয়ান টাকা নোট, ওয়ান আইড ম্যান, তাদের পূর্বে এ হবে। ওয়ান টাকা নোট, ওয়া, ওয়া, ওয়ার মতো উচ্চারণ হলে ওয়ান আইড ম্যান। তারপরে ওয়েস্টার্নের পূর্বে এ হবে। তাহলে এই চারটা উচ্চারণ হলে ভাওয়াল থাকলে এন দেওয়া যাবে না, ভাওয়াল থাকলেও এন দিতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। যদিও সবাই মনে করে আল্লাহ ইউ আছে, ভাওয়াল আছে, নো। তাহলে কি হবে? দিস ইজ আ ইউনিক অপরচুনিটি, দিস ইজ আ ইউনিক অপরচুনিটি, দিস ইজ আ ইউনিক অপরচুনিটি। আপনারা কি ভাবছেন এই প্রশ্নটা স্যাররা এমনি এমনি দিছে? স্যাররা আমার আপনার মতো বোকা? এমনি এমনি প্রশ্নটা আইছে, আপনার কাছে তো মনে হইতেছে আল্লাহ কি সহজ, আল্লাহ না রে পাগলা, এত সহজ না রে পাগলা। হ্যাঁ, এটা এই হবে, এই জন্যই আসলে এই প্রশ্নটা পরীক্ষা আসছে এবং এগুলো প্রচুর আসে, প্রচুর আসে, মনে রাখেন। আরো আছে দেখেন এফ আর সি এস, প্রচুর আসে। তো কিছু প্রশ্ন দেখাই দিবে আপনাদেরকে। এফ আর সি এস, এফ আর সি, এফ আর সি এস, তারপরে ভাইয়া এম, কি জানো, এম এ, এম এ, তারপর হচ্ছে ভাইয়া এল এল বি, এল এল বি, এস এস সি, এস এস সি। এদের আগে ভাইয়া এন হবে, এন হবে। দেখেন এখানে কনসোনেন্ট, তবু এন হবে, কারণ উচ্চারণটা ভাওয়ালের মতো। এই জন্য উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয়, ভাওয়াল না থাকলেও এন হবে। আর উচ্চারণ যদি ভাওয়ালের মতো না হয়, ভাওয়াল থাকলেও এন দিতে পারবেন না। এটাই সিস্টেম ভাইয়া। তাহলে এন, এফ আর সি এস, এন, এম এ, এন, এল এল বি, এল, এস এস, এস সি, এই আর কি। যাই হোক, বলেন ভাইয়া ক্লাস কেমন লাগলো এবং যতটুকু বললাম পারলাম, পারবো কিনা ইনশাল্লাহ? এই প্রশ্নগুলো থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে পারবো কিনা ইনশাল্লাহ? এই প্রশ্নগুলো থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে পারবো কিনা ইনশাল্লাহ? দ্রুত পারবো কিনা ইনশাল্লাহ? তো আজকে আমরা টার্গেট করেছিলাম বেসিক্যালি যে সমস্ত ট্রান্সলেশনগুলো বারবার পরীক্ষা আসে এবং আবার আসবে ইনশাল্লাহ, ছোট ছোট কিন্তু বারবার আসে, ছোট মরিচের জাল বেশি, এই টাইপের আর কি। তারপরে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে পড়েছি, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ থেকে পড়েছি, আমরা এক্সক্লেমেটরি টাইপের সেন্টেন্স থেকে পড়েছি। তো সব মিলিয়ে আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো জানলাম এগুলো মনে রাখতে পারলে দেখবেন সামনের যে কোনো পরীক্ষায় হয়তো আপনি কমন পেয়ে যেতে পারেন। আর ছোট ছোট করে নলেজ জমতে জমতে কিন্তু একটা সময় অনেক বেশি ইনফরমেশন আপনার মাথার মধ্যে জমা হবে, যেগুলো থেকে হয়তো আপনি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য রেগুলার ক্লাসগুলো করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ চাইতে ভালো হবে। কোনো না কোনো একটা জায়গায় দেখবেন কাজে লাগবেই লাগবে, লাগবেই লাগবে ইনশাআল্লাহ, লাগবেই লাগবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? এই জন্য রেগুলার ক্লাস করবেন তো ইনশাআল্লাহ? ইয়েস, রেগুলার ক্লাস করবো। অনেক ধন্যবাদ, অনেক ভালো ছিল ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে প্রিয় ভাই বোন আমার, ওকে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমাদের অনেক দিনের স্বপ্ন, অনেকের স্বপ্ন স্যার একদম বেসিক থেকে বা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই, স্যার আপনি এত সুন্দর করে বা বেসিক থেকে পড়ান। আমাদের ইচ্ছা স্যার আমরা ইংলিশে অনেক দুর্বল। কে কে ভাইয়া ইংলিশে দুর্বল কমেন্টে ডব্লিউ লিখেন যে ভাই আমি ইংলিশে দুর্বল, উইক। তো যারা দুর্বল ইংলিশে, তাদের জন্য গুড নিউজ রয়েছে, আপনারা চাইলে একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে পারবেন।
অথবা আপনারা চাইলে আমাদের সাথে থেকে একেবারে শূন্য থেকে বা বেসিক থেকে বিসিএস প্রস্তুতি বা প্রাইমারি প্রস্তুতি বা নিবন্ধন প্রস্তুতি অথবা 10 থেকে 20 মিনিটের প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ। তো যাদের টার্গেট একদম শূন্য থেকে চাকরি প্রস্তুতি নেওয়া বা একদম বেসিক থেকে চাকরি প্রস্তুতি নেওয়া প্রিয় ভাই বোন আমার, তাদের জন্য গুড নিউজ, আমাদের কিন্তু রয়েছে প্রাইমারির ফুল কোর্স। এই ফুল কোর্সে কিন্তু বাংলা একদম বেসিক থেকে পড়ানো হবে, ইংলিশ বেসিক থেকে, ম্যাথ বেসিক থেকে, জিকে বেসিক থেকে, প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে বা শূন্য থেকে পড়ানো হবে ইনশাআল্লাহ। সো মাত্র 1500 টাকার মাধ্যমে কিন্তু আপনি এই কোর্সটি করতে পারবেন। অর্থাৎ যেখানে আমার ইংরেজি কোর্স, শুধু ইংরেজি কোর্স করতে একটা সময় 3000 টাকা লাগতো, মমিনুল স্যারের শুধু ম্যাথ কোর্স করতে 3000 লাগতো, এখন 4টা বিষয় আপনি একদম শূন্য থেকে বেসিকতে পড়তে পারবেন মাত্র 1550 টাকায়। আর এই 1550 টাকার মধ্যে আবার আপনারা পেয়ে যাবেন 1050 টাকা সমূল্যের 4টা বিষয়ের লেকচার শিট বা সাজেশন বই। অর্থাৎ এই যে এটা হচ্ছে নিবন্ধনের, তারপরে এইগুলো হচ্ছে বিসিএস এর এই সাজেশন বইগুলো বা হাইলাইটগুলো কিন্তু আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। আপনি ভর্তি হলে ভর্তির সাথে সাথে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এগুলোর জন্য কিন্তু কোনো টাকা লাগবে না প্রিয় ভাই বোন আমার। ক্লিয়ার ইনশাআল্লাহ? যাদের টার্গেট যে ভাইয়া আমি স্কুল বা কলেজের টিচার হতে চাই, আমার স্বপ্ন আমি কলেজের টিচার হব বা কলেজের শিক্ষক হব, সো আপনার জন্য গুড নিউজ, আমাদের কিন্তু রয়েছে 19তম নিবন্ধনের কোর্স। এই কোর্সে কিন্তু আপনারা স্কুল পর্যায়ে 2, কলেজ পর্যায়ে 3টার সিলেবাস একটা কোর্সে শেয়ার করাই দেবো। মানে আপনাকে আলাদা আলাদা 3টা কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করার দরকার নাই। আমরা জাস্ট এই একটা কোর্সে ভর্তি হলে আমরা স্কুল পর্যায়ে 2, কলেজ পর্যায়ে 3টার সিলেবাস শেষ করে দিব। তার মানে আপনার এক ডিলে 3 পাখি হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? তো এই কোর্সের ফিও মাত্র 1500 টাকা। এখানেও কিন্তু আপনারা 1050 টাকার 4টা সাজেশন বা হাইলাইট বই পাবেন, যে বইগুলো পড়ার পর বাজারের কোনো গাইড বই টাচও করতে হবে না ইনশাআল্লাহ। শুধু মন দিয়ে হাইলাইটগুলো বা বইগুলো শেষ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আর ক্লাসগুলো মন দিয়ে করবেন। এছাড়া যাদের টার্গেট যে ভাই আমি 10 থেকে 20 মিনিটের কোর্সে ভর্তি হতে চাই, তারা কিন্তু 10 থেকে 20 মিনিটের কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 1550 টাকায়। আর যাদের টার্গেট ভাই বিসিএস, আমার স্বপ্ন ভাই বিসিএস, যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়েন তাদের জন্য সবচেয়ে বেস্ট কোর্স হচ্ছে বিসিএস। তো বিসিএস কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 2999 টাকায়। আর বিসিএস কোর্সে কিন্তু আপনারা ভাই 2000 টাকার লেকচার শিট পাবেন। 2000 টাকার কি পাবেন? লেকচার শিট পাবেন। তো যাই হোক, অনেকেই বলেন ক্লাস রেকর্ড থাকবে কিনা ভাইয়া, পড়ে দেখতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই ক্লাস রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। আপনি সকাল, বিকাল, দুপুর, রাত যখন খুশি যতবার খুশি দেখতে পারবেন। চাইলে বারবার ক্লাসগুলো দেখে দেখে কথার কথা আপনি সাইদুল স্যারের মতো ইংলিশে বস হয়ে যেতে পারবেন, অথবা মহুল স্যারের মতো ম্যাথে বস হয়ে যেতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এছাড়াও আমাদের প্রত্যেকটা ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে, যাতে করে আপনি নিজেকে যাচাই করতে পারেন যা পড়তেছেন তা থেকে আদৌ শিখতে পারতেছেন কিনা বা কাজে লাগতেছে কিনা। হ্যাঁ, অবশ্যই আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু 1050 টাকার হাইলাইটস বা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবেন। এটার জন্য 1 টাকাও দিতে হবে না। আর আমাদের বিশেষ কোর্সে পাবেন 2000 টাকা লেকচার শিট। যারা ভর্তি হতে যাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, আপনারা যেটা করবেন ভাইয়া, এই নাম্বারে 01767265758, এটা সাইদুল স্যারের নাম্বার, এই নাম্বারে বিকাশ বা নগদে টাকা পাঠাবেন, অথবা 01939964623, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় মনুজ স্যারের নাম্বার, এই নাম্বারেও আপনারা বিকাশ বা নগদে টাকা পাঠাতে পারেন। যেহেতু এটা হচ্ছে বিকাশ প্লাস নগদ, এবং অবশ্যই পার্সোনাল নাম্বার হওয়াতে আপনারা সেন্ড মানি করতে হবে। বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি, ক্লিয়ার ইনশাআল্লাহ? বিকাশ নগদ পার্সোনাল অবশ্যই কি করতে হবে? সেন্ড মানি করতে হবে প্রিয় ভাই বোন আমার। কিভাবে দেখতে পাবো রেকর্ড ক্লাস? ভাইয়া, আমাদের ক্লাসগুলো ফেসবুক লাইভে সিক্রেট গ্রুপে হবে, ওই গ্রুপেই ক্লাসগুলো রেকর্ড থাকবে। আমরা যেমন লাইভ ক্লাস নিচ্ছি আমাদের পেজে, তো পেজের ক্লাসগুলো কি ডিলিট হয়ে যায়? না, তো পেজে কিন্তু ক্লাসগুলো থেকে যায়, চাইলে কিন্তু আপনারা যে কোনো সময় দেখতে পারবেন। ঠিক সেম ফেসবুকের সিক্রেট গ্রুপে যারা ভর্তি হয় তাদেরকে নিয়ে আমরা গ্রুপ ক্রিয়েট করি, ওই গ্রুপে শুধু যারা ভর্তি হবে তারাই ক্লাস দেখতে পারবে, অ্যান্ড ক্লাসটা রেকর্ড থাকবে, আপনি যখন খুশি তখন দেখতে পারবেন। বারবার দেখে একদম আপনি কি বলবো, বস হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। ভাই সেন্ড মানি করতে হবে 01767265758, 01939964623। আর কেউ যদি টাকা পাঠিয়ে থাকেন কষ্ট করে কমেন্টে লিখতে হবে ভাইয়া পেমেন্ট ডান। যারা পেমেন্ট ডান লিখবে তাদেরকে আমরা এখনই গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ, এখনই গ্রুপে অ্যাড করে দিব। এবং আজকে আমরা হাইলাইটস পাঠিয়ে দিব 1 দিন, 2 দিন বা 3 দিনের মধ্যে, অথবা স্থান ভেদে 1-2 দিন বেশিও সময় লাগতে পারে। কেমন? আমরা হাইলাইটস পাঠিয়ে দিব, আপনি হাইলাইটস পেয়ে যাবেন। ভাই টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখতে হবে, পেমেন্ট ডান লিখতে হবে। যারা বিকাশ বা নগদে টাকা পাঠাচ্ছেন পেমেন্ট ডান। 01767265758, এটা সাইদুল স্যারের নাম্বার, আর 01939964623, এটা আমাদের প্রিয় মমিনুল স্যারের নাম্বার। এই দুইটা নাম্বারে বিকাশ বা নগদ পার্সোনাল সেন্ড মানি করে আপনারা পেমেন্ট ডান লিখেন, পেমেন্ট ডান লিখলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। যাদের মন চাচ্ছে যে ভাইয়া একদম শূন্য থেকে বা বেসিক থেকে ইংরেজি শিখতে চাই, আপনার মতো মজা করে ইংরেজিটা পড়তে চাই, অথবা ইংরেজিটা পড়াইতে চাই, কারো যদি এমন টার্গেট থাকে কোনো সমস্যা নেই ভাইয়া, হ্যাঁ আপনি শিখতে পারেন, ভালো হবে ইনশাআল্লাহ।
একবার যদি ভালো মতো মানে বাংলাটা বেসিক থেকে শিখতে পারেন বা ম্যাথ বেসিক থেকে শিখতে পারেন, তো যে কোনো পরীক্ষা আসলে আপনি পারবেন ইনশাল্লাহ। এছাড়াও কারো যদি মনে হয় যে ভাইয়া আমি কোচিং করাবো, টিউশনি করাবো, কথার কথা যে আপাতত আমাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে চাই, আমি বেঁচে থাকার জন্য স্যার নাসির স্যার অনেক সুন্দর লাল টুকটুকে পরিমতো, আমি বাংলা ভালো লাগে, বাংলা আমি এক্সপার্ট হবো, কোনো সমস্যা নেই। নাসির স্যারের কোর্স করে আপনি বাংলা এক্সপার্ট হয়ে যান। এক্সপার্ট হয়ে আপনি চাইলে টিউশনি করে, কোচিং করা, জীবনে কিছু একটা করতে পারবেন। মানে আপনাকে বেকার থাকতে হবে না ইনশাল্লাহ, আপনি কিছু না কিছু একটা করতে পারবেন। আপনার যদি মনে হয় যে স্যার আমার ম্যাথ ভালো লাগে, ম্যাথে এক্সপার্ট হয়ে যান না। আপনি আপনার এলাকায় যদি ম্যাথ ভালো পারেন, যে আপনার থেকে ভালো ম্যাথ কেউ পারে না, তো আপনি ম্যাথ দিয়ে মাসে লাখ লাখ টাকা কামাইতে পারবেন ইনশাল্লাহ। এটা সম্ভব প্রিয় ভাই আমার, ঠিক আছে? আপনার যদি মনে হয় সাইদুল স্যারকে আমার একটু একটু ভালো লাগে, কোনো সমস্যা নেই, আপনি সাইদুল স্যারের ইংরেজিতে দক্ষ হয়ে যান সাইদুল স্যারের কোর্স করে, অথবা নিজে বাসায়ও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি চাইলে ইংরেজিতেও মাসে লাখ লাখ টাকা কামাইতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য নলেজ বা জ্ঞান কখনো মানুষকে ঠকায় না, জ্ঞান থাকলেই কাজে লাগবে। দক্ষতা অনেক দামি জিনিস, তো আপনার যদি স্কিল থাকে, দক্ষতা থাকে, এটা কাজে লাগবে, এটা দিয়ে আপনি জীবনে কিছু করতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ। স্যার আমার আর্থিক সমস্যা কিছু কম করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, যাদের আর্থিক সমস্যা তারা আমার এই নাম্বারে কল দেন ভাইয়া, যাদের আর্থিক সমস্যা এই নাম্বারে কল দেন, কোনো সমস্যা নাই, ওর কোনো সমস্যা নেই ভাইয়া। আর্থিক সমস্যা থাকতেই পারে, স্টুডেন্ট লাইফে আমারও তো আর্থিক সমস্যা ছিল, আর্থিক সমস্যা থাকতেই পারে, কোনো ব্যাপার না প্রিয় ভাই বোন আমার, অসুবিধা নেই। যাদের আর্থিক সমস্যা আছে এই নাম্বারে কল দেন, 01767265758, এই নাম্বারে কল দেন আপনারা, যাদের আর্থিক সমস্যা আছে ভাইয়া এই নাম্বারে কল দেন, ঠিক আছে ইনশাল্লাহ। এই নাম্বারে কল দেন, হ্যাঁ এই নাম্বারে কল দেন, আপনারা কল দিয়ে কথা বলেন, কোনো সমস্যা নেই ভাইয়া, ঠিক আছে ইনশাল্লাহ। থাকেন তাহলে, এতক্ষণ সাথে থাকার জন্য সত্যি অনেক ধন্যবাদ। আপনারা আসলেই অনেক ডেডিকেটেড, আপনারা অনেক ধৈর্যশীল, আলহামদুলিল্লাহ। আপনাদের জীবন অনেক সুন্দর হোক, আপনাদেরকে আল্লাহ উত্তম এবং প্রচুর রিজিকের ব্যবস্থা করে দেন, উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনী মেলায় দেন। আপনার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল। সবার জন্য দোয়া করে আজকের মতো আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।